Assalamu alaikum. Welcome to the podcast about USA undergraduate admission process. So এই পডকাস্ট করার আগে আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করেছিলাম যে আমি একজন স্পেশাল গেস্টকে নিয়ে আসব এবং পডকাস্ট করব ইউএসএর হোল প্রসেস নিয়ে আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশনের। এবং সেই গেস্ট খুবই কাছের একজন মানুষ আমার এবং খুবই স্পেশাল, কারণ তিনি একজন ফুল রাইট স্কলার। সো অন্যান্য যে ভিডিওসগুলো আছে ইন্টারনেটে এই অ্যাডমিশন প্রসেস নিয়ে, তার সাথে কিছু পার্থক্য আছে। আপনারা টাইমিং দেখে বুঝতে পারছেন যে কী ব্যাপার, ভিডিওটা তো বড় কেন। অন্যান্য ভিডিওগুলোতে হয় কি, দেখা গেলো একটু প্রেসাইজ ইনফরমেশন থাকে, লাইক একদম শর্ট করে সব কিছু দেওয়া থাকে। তো আমাদের এই ফার্স্ট যে পডকাস্টটা আজকে যেটা আপনি দেখতে যাচ্ছেন, এইটা অন্যগুলোর থেকে আলাদা, কারণ এখানে আমরা অনেক ক্যাজুয়ালি আলাপ করেছি। তার মানে এখানে যে ইনফরমেশন নাই তা না, এখানে যে গেস্ট আজকে আসবেন তার যে হোল জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু বলতে কই থেকে শুরু, যে আমি দেশের বাইরে পড়তে যাব, এই চিন্তা আমার মাথায় আসলো কেন, তারপরে আমি দেশের বাইরে পড়তে যাব ভালো কথা, আমি ইউএসএতেই বা অ্যাপ্লাই করবো কেন অন্য দেশ বাদ দিয়ে, এই যে একদম অঙ্কুরে শুরু হয় যে, হ্যাঁ, এই ছোট্ট ইয়া থেকে শুরু করে হোল জার্নি আমরা একদম অনেক ক্যাজুয়ালি আজকে আলাপ করেছি ভিডিওতে, সিরিয়াল বাই সিরিয়াল। আর টাইম স্ট্যাম্প নিচে দেওয়া আছে, আপনি আপনার প্রয়োজন মতো যে ইনফরমেশনটা দরকার সেটা দেখে নিতে পারেন। সো এই পডকাস্টটা দেখলে আপনার যেটা সুবিধা হবে, ইনফরমেশন তো পাচ্ছেনই, পাশাপাশি যেটা সুবিধা হবে সেটা হলো একজন স্কলার যে সাকসেসফুল হয়েছে বিভিন্ন স্টেজ পার করে, তার পুরো জার্নিটা আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন নিজের মতো করে, একদম যে তার মাইন্ডসেটটা কী ছিল বিভিন্ন স্টেজে। So, hello Sajid Kamal, welcome to my channel. Pleasure is mine. Actually, as I've said before in my intro, guys, Sajid Kamal আমার অনেক ভালো একজন ফ্রেন্ড, বাট আমি বলেছিলাম যে তার আমরা ডিটেলস পরিচয় অ্যাকচুয়ালি ও যখন আসবে, আমাদের সাথে জয়েন করবে, সেখান থেকে শুনবো। সো প্রো, তুমি তোমার পরিচয়টা নিজেই একটু দাও, যে তুমি কোথায় পড়াশোনা করছো ইউএসএতে। তুমি যে ফুল রাইড স্কলার সবাই জানে অলরেডি, দে নো ইউ আর সামওয়ান স্পেশাল, বাট তাও তোমার কলেজের নাম এটসেট্রা এভরিথিং। না, আমি কোনো স্পেশাল পারসন না। আমি সবার মধ্যেই নরমাল অর্ডিনারি পারসন। সো আমার রাইজিং ফ্রেশম্যান এট সফটওয়্যার কলেজ রাইট নাও। সো এই তো কয়েকদিন পর চলে যাচ্ছি দেশ ছেড়ে। সো এই তো অগস্টের 29 থেকে আমার ক্লাস শুরু হবে, ফল 2021 এর জন্য। এন্ড আই গ্রাজুয়েটেড ফ্রম বিএফ শাহিন কলেজ ঢাকা। আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 2019। সো there's a 2 years gap, so 2 বছর গ্যাপ আছে। সো দ্যাট মিনস দিস প্লেলিস্ট ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং, কারণ ইয়ার গ্যাপ নিয়ে অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন আমরা দেখে থাকি, যে ইয়ার গ্যাপ নিয়ে যেতে পারবো কিনা। ওকে, আমরা ডিটেলস গুলোতে পরে যাব। সো ফার্স্টেই যেটা আমি আস্ক করতে চাচ্ছিলাম, যে হোয়াই ইউ পার্টিকুলারলি চোজ টু স্টাডি ইন ইউএস। এত দেশ থাকতে তুমি ভাবলা যে ঠিক আছে আমি দেশের বাইরে পড়বো, তো কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, কত দেশের তো হাই, বাট হোয়াই ইউএস? এটার অ্যান্সারটা আসলে খুবই প্রথম থেকে খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমি বললাম যে আমি শাহিন থেকে গ্রাজুয়েট করেছি। সো লাইক একদম ছোটবেলা থেকে আমি শাহিনই ছিলাম, একদম কেজি থেকে আমরা যে করি কিন্ডারগার্টেন। শাহিনের কি স্কুলও আছে নাকি? আমার ঠিক জানা নেই। আচ্ছা, আমি শুধু কলেজ জানতাম। আচ্ছা, না না না, স্কুল বরং শাহিন স্কুল হচ্ছে কলেজ থেকে বেশি রেপুটেড, বুঝছো। স্কুল থেকে বের হয়ে মানুষ হচ্ছে নগর টাইম, তারপর সেন্ট জোসেফের জায়গায় চলে যায়, বিচ করে দেয় শাহিনকে। সো ওরা সবাই কলেজে থাকে না, বুঝছো। সো আমাদের স্কুল বেশি রেপুটেড থেকে কলেজ থেকে। সো যাই হোক, সো যে ছোটবেলা থেকে বড় হইতে হইতে আমার যে সার্কেলটা ছিল, সো এর মধ্যে একজন আমার যে বেস্ট ফ্রেন্ড গুলো ছিল 2-3 জন, তার মধ্যে খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল হচ্ছে সিদ্দিক রিয়াজ। সো ও হচ্ছে ক্লাস 8 ওর ফ্যামিলি হচ্ছে ওই সময় ইটালি থাকতো। সো ওর আব্বু থাকতো ইটালি, আর ওর আম্মু আর ওর হোল ফ্যামিলি বাংলাদেশে থাকতো। সো ব্যাপারটা এমন হতো যে মানে জাস্ট ওর আব্বু হচ্ছে ইয়ারলি মান্থলি টাকা পাঠাচ্ছে, আর ওরা হচ্ছে ভাবে করে ফ্যামিলি চলতেছে। সো সিদ্দিক আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। সো যেটা হয় আর কি বাংলা মিডিয়াম স্কুলগুলোতে, যে হচ্ছে আমরা আমাদেরটা ফ্রেন্ডদেরটা যদি কোনো ব্রিলিয়ান্ট ফ্রেন্ড থাকে ওদেরটা কপি করে লিখি, ঠিক আছে। সো আমি হচ্ছে এখন সিদ্দিক যদি এটা দেখতেছে আমার খেয়াল করবে। সো যাই হোক, ও হচ্ছে আমারটা এরকম। সরি ফর ইন্টারাপশন, পয়েন্ট টু বি নোটেড গাইস, ও কিন্তু বাংলা মিডিয়াম থেকে বিলং করে, একদম পুরো খাঁটি বাঙালি, খাঁটি ঠিক আছে। বাঙালি, So, হ্যাঁ। খাঁটি বাঙালি। সো ও হচ্ছে পুরোটা আমারটা কপি করতে, বুঝছো। সো হচ্ছে আমার রোল অলওয়েজ
প্রথম 1 থেকে 7 এর মধ্যেই থাকতো। তো ওর যেটা হইতো সেটা হচ্ছে যে ওর মানে কপি করতে করতে এমন একবার একটা মজার ইন্টারেস্টিং ঘটনা মনে আছে আমার, সেটা হচ্ছে যে আমাদের লেটার লিখতে দিচ্ছিল, বুঝছো, ইংলিশ আচ্ছা লেটার। সো ও অবশ্য সবসময় পাশে বসতো, আমাদের সেম সেকশন ছিল। সো ও লিখতে লিখতে লাস্টে সিনসিয়ারলি আমি লিখছি সাজিদ কামাল, ও লিখছি সাজিদ কামাল, পরে হচ্ছে স্যার আল্লাহ ধরে দিছে মাই, ঠিক আছে, যে কপি করতে করতে এমন কপি করছে। বাট যাই হোক, সো ওই তোমার জেএসসির সময় তখন তো হচ্ছে মনে করো ওর রোল পিছের দিকে ছিল। আর আমাদের যখন এই আমাদের হলটা পড়তো হচ্ছে কোথায় জানি মেবি শহীদ আনোয়ারে, আমাদের যে আচ্ছা তোমার বোর্ড এক্সামের হল হ্যাঁ সেন্টার বোর্ড পড়তো। সো হ্যাঁ, ওইখানে না ও আমার সাথে পড়েনি, সো কারণ হচ্ছে ও রোল পিছের দিকে ছিল। সো আমাদের হচ্ছে ধরো 1 থেকে 50 পর্যন্ত এক সেকশনে, 50 থেকে 100 পর্যন্ত আরেক সেকশনে। সো ও পড়ছে হচ্ছে ওর লেভেলের স্টুডেন্টদের সাথে, বুঝছো, and ওর রেজাল্ট অনেক খারাপ হয়েছে এই কারণে। পরে ওর আব্বুকে বলছে যে হচ্ছে যে তোকে নিয়ে দেশে কিছু আর হবে না, তুই ইটালি চলে আয়। সো হচ্ছে ও ছিল ওই টাইমে আমার একমাত্র ক্লোজ ফ্রেন্ড, বুঝছো। আমি হচ্ছে একটু কাইন্ড অফ ইন্ট্রোভার্ট টাইপের, আমার যে সার্কেল আমি হচ্ছে ওইভাবেই থাকি। সো ও তারপর ধুপ করে চলে যায়, ওর বাবা ওকেও ওর ফ্যামিলি সহ ইটালি নিয়ে যায়। সো তখন তো আমাদের টাইমে তো অত বেশি ফেসবুক ওরকম অত বেশি না ওই চলাচল সময় তো ছিল ছিল না, হ্যাঁ অ্যাক্সেসিবল ছিল না, হ্যাঁ ওইটাই। সো তারপর কি অনেকজনের সাথে আমার কন্ট্যাক্ট হয়, আমি জানি ও ইটালি আছে। তারপর হচ্ছে ক্লাস 9-এ আমি ওকে পাই ফেসবুকে, ও তখন আমাকে প্রথম ফেসবুকে আমি ওকে খুঁজে পাই। সো তখন আমি জানতে পারি হচ্ছে লন্ডনে আছে। সো তখন ওই টাইমে হচ্ছে তোমার ওই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইংল্যান্ডও ছিল। সো যদি ওর আব্বু হচ্ছে ইটালির নাগরিক ছিল, সো ওইটার কারণে ওদের হোল ফ্যামিলি ইটালির নাগরিকত্ব পেয়ে যায়। সো তুমি যদি ইটালির নাগরিক থাকো তাহলে হচ্ছে তুমি ওইটা দিয়ে যে কোনো ইংল্যান্ডে শিফট কান্ট্রিতে হতে মুভ পারো। করতে পারবে ইউরোপিয়ান সো এন্ট্রি বেটার বেটার এডুকেশনের জন্য ওর আব্বু হচ্ছে পরে হোল ফ্যামিলি হচ্ছে লন্ডন ওরা শিফট করে। এন্ড তখন থেকে আর কি আমি প্রথম ইন্ট্রিক্ট হই, যে প্রথম দিয়ে কথা হইতো ও বলতো যে ওই স্কুলে ভর্তি হয়েছে, ওইখানকার হাই স্কুল সিস্টেম, যে ক্লাস 9-10 এখানে ও কিভাবে পড়ালেখা করতেছে, এরকম কি হুম করতেছে, যে ওর নিজের সাবজেক্ট নিজে চুজ করতেছে, এরকম মানে কত মজার মজার জিনিস শিখতেছে। আর এখানে আমাদের বাংলা মিডিয়ামের গদ বাঁধা, ঠিক আছে, আমি তো বাংলা একদমই পছন্দ করতাম না, সেদিন বাংলা পড়তে হইতেছে, আমার সমাজ পড়তে হইতেছে, তারপর হচ্ছে আরো ধর্ম পড়তে হইতেছে, ঠিক আছে, সবই সব পড়তে হাবি হচ্ছে জাবি একই সাথে বাংলা সেকেন্ড পেপার, হ্যাঁ বাংলা ব্যাকরণ, হ্যান ত্যান। সো তখন থেকে আমি আর কি মানে যে মানে আমাদের দেশের বাইরের যে তোমার শিক্ষা ব্যবস্থাটা, এটার সিস্টেমটা প্রতি হচ্ছে আমি তখন থেকে আস্তে আস্তে ইন্ট্রিক্ট আর আকর্ষিত হই আর কি। সো তখন থেকে আমি হচ্ছে মানে রাতের বেলা আমি যখন ওই ফোন নম্বর থাকতাম, ফোন গুতাইতাম, তখন আমি দেখতাম যে হচ্ছে মানে আমার চান্সেস গুলো কি আছে। আমি প্রথমেই দেখতাম যে হচ্ছে আমাদের যে 11-12 এই সময়ই কি আমি লন্ডন যেতে পারি কিনা। আমার মেইন ছোট মানুষ ছিলাম তো, আমার কথা হচ্ছে সিদ্দিক এখানে, আমি এখানে আমার যাবো, ঠিক আমি আছে, যাইতাম আমি আমার ফ্রেন্ড এখানে, আমি এখানে যাবো। আমি স্টার্ট করি হচ্ছে তোমার ইউকে দিয়ে, যে হচ্ছে আমি যদি এইচএসসি কমপ্লিট করে ইউকে যাই তাহলে হচ্ছে, এখন আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সও আমার মাথায় রাখতে হবে, সরি। সো এই ক্ষেত্রে হচ্ছে ওরা কিন্তু তোমার নাগরিক ছিল, সো ওরা হচ্ছে হুম ফেডারেল গ্রান্ট অথবা এরকম যে ব্যবস্থা অত খরচ হতো আমি না কিন্তু স্বাভাবিক অত ওর জন্য খরচ হবে না, কিন্তু আমার জন্য কিন্তু হবে। সো আমি এরকম সার্চ দিতাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইউকে তে কেমন খরচ হবে, ঠিক আছে, স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কিরকম। সো এরকম আমি অনেক ইউনিভার্সিটি কাটাতাম। আমি লিটারালি মনে করে পুরো ক্লাসের 9-এর শেষের দিকে হুম আহ ইউকে নিয়েই ফোকাস ছিলাম, যে হচ্ছে কোন কলেজগুলোতে আমি যদি এইচএসসি তে ভালো রেজাল্ট করে যেতে পারি, বিকজ ওই টাইমে তো আবার ইংলিশ মিডিয়ামে সুইচ করা পসিবল না। সো যেটা অ্যাজ ইট টার্নড আউট যে হচ্ছে তোমার এ লেভেলস এর মানে যে রেকগনিশনটা তার থেকে আমাদের ন্যাশনাল কারিকুলামের রেকগনিশন ইউকে তে অনেক কম, যে ওরা আচ্ছা এটাকে তেমন একটা মানে তেমন পাত্তা একটা দাও ভ্যালুই দেয় না, পাত্তাই দেয় না, হ্যাঁ ওই সহজ কথা বলতে পাত্তা দেয় না। সো তারপর আমি দেখলাম যে কি কি করা যায়, তাও দেখলাম যে কিছু কিছু কলেজ বাদে লাইক অক্সফোর্ড আর ক্যামব্রিজ, এটা এরকম হাতে কোনো কয়েকটা বাদে যেগুলোতে চান্স পাওয়া লাইক লিটারালি সো টাফ, ঠিক আছে, যে হচ্ছে মানে অক্সফোর্ডে চান্স পাওয়া, ক্যামব্রিজ চান্স পাওয়া চারটাখানি কথা, না স্বাভাবিক সো এটার জন্য অনেক প্রিপারেশন লাগবে। এন্ড আমাদের যে ন্যাশনাল স্কুলগুলো, ন্যাশনাল কারিকুলাম স্কুলগুলো, এটার মধ্যে হাতে গোনা দু একটা ছাড়া, যেমন ধর হচ্ছে আমি কি বলবো এনডিসি, সেন্ট জোসেফ, এই দু একটা ছাড়া কিন্তু অলিম্পিয়াড বলো অথবা যে হায়ার লেভেলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো, এগুলোর এক্সপোজার যেটা হয় এটা কিন্তু এত বেশি পাওয়া যায় খুব না। একটা ভালো সো না, আমি স্বাভাবিক লিটারালি ক্লাস 9-10 পর্যন্ত জানতামই না যে অলিম্পিয়াড বলেও যে কিছু একটা আছে, কারণ আমাদের কলেজ থেকে, আমাদের হাই স্কুল থেকে কিছু পড়তো না, আমরা সব হুম হচ্ছে একাডেমিক্স নিয়ে ফোকাস ছিলাম। আমি ওই দিকে এক্সেল করতাম, কিন্তু এক্সট্রা কারিকুলার যে এত বেশি ভ্যালু রাখতে পারে তারপর হচ্ছে এগুলো এরকম। তো যাই হোক, পরে আমি দেখতে পেলাম যে হচ্ছে ইউকে তে যাইতে হলে আমার পার ইয়ার খরচ 50 থেকে 60 লাখের মতো হয়ে যাবে, লিভিং কস্টের মধ্যেই মনে করো অর্ধেকের বেশি চলে যাবে, আর টিউশন ফিস আমি বাদই দিলাম। সো তখনই হচ্ছে মানে আমার মন খারাপ হয়ে গেল যে না, ইউকে আসলে এফোর্ড করা আমার জন্য পসিবল না, বিং অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমি যদি এখানে ওদের ডোমেস্টিক হইতাম তাহলে হয়তো বা তাহলে সবই পসিবল হতো। সো আমি তখন ইউকে থেকে শিফট করলাম, তখন মানে অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটিস গুলা সার্চ করলাম যে কই কি করা যায়। সো ইউকে বাদ,
তো তারপরে আমি শিফট হলাম হচ্ছে তোমার মালয়েশিয়াতে। হ্যাঁ, then তুমি ইউটিএম এ পড়ো তো ঠিক আছে, মালয়েশিয়াতে না, ইউটিএম এ সবকিছু ভালো লাগছে, এখানে খরচ সবকিছু অ্যাফোর্ডেবল, সবই ঠিক আছে, অপটিমাল। স্কলারশিপও পাওয়া যাবে, হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে ফ্রিডম নাই, মানে আমার কাছে ওই জিনিসটা ল্যাক মনে হয়েছে যে আমি যদি একটা ইন্টার্নশিপ করতে চাই আমার কাজের মাঝখানে, এখান থেকে আমি নাই কলেজ থেকে কোনো সাপোর্ট পাবো না। তারপর আমি যদি কোনো অন ক্যাম্পাস জব করতে চাই, এটা আমি সাপোর্ট পাবো না। নাই, So অন হচ্ছে অফ কোনোটাই যদিও নেই। ওইটাই সো যদি মনে করো যে ধরলাম যে আমার 5 লক্ষ টাকা খরচ হচ্ছে আমার 4 বছরের পড়ালেখা মিলায়, তো এর বাইরে যদি আমার একটা চিপসও খেতে হয়, আমি বাসায় ফোন দিয়ে বলতে হবে যে আমাকে 10 টাকা পাঠাও, আমার চিপস খেতে হবে, কারণ আমি 10 টাকা ইনকাম করতে পারতেছি না, না, আমার ইনকাম করার কোনো স্কোপ নেই এখানে। সো তারপরে আমি মালয়েশিয়া বাদ দিলাম, তারপরে আমি শিফট হলাম চায়নাতে। চায়নায় যে দেখলাম আরো সমস্যা, এখানে কেউ ইংলিশ পারে না ঠিক আছে, তাই এখানে হচ্ছে মানে ইউনিভার্সিটির বাইরে গেলে তোমার মানে ওরা ইংলিশ কেউ বুঝেই না, তো একদম। এরকম। তো চায়না আগেই বাদ, তো চায়না বাদ, তারপরে আমি গেলাম জার্মানিতে, জার্মানিতে এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সো এরকম করে করে তারপর আমেরিকা একবার মাথায় আসলো যে আমি কি একবার আমেরিকা সার্চ দিয়ে দেখবো যে আমেরিকায় গেলে কি হবে না হবে। সো তখন বল না আমেরিকায় তো ওই যে স্টেরিওটিপিক্যাল যে কোটিপতিরাই তো শুধু আমেরিকায় পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাই I was অবশ্য। like, না না আমেরিকা সার্চ দিয়ে ওটাই বোকামি, ঠিক আছে টাইম নষ্ট হবে, আমি আরো কান্ট্রি দেখি। তারপর আমি সুইজারল্যান্ড দেখলাম, দেখলাম হ্যাঁ সুইজারল্যান্ড অ্যাফোর্ডেবল ঠিক আছে, কিন্তু কেমন জানি মানে মন বসে না, ঠিক আছে সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, এগুলা মানে ইউরোপের কান্ট্রি গুলাতে। পরে ঘুরতে ঘুরতে তোমার ওই তখন ওই 10 মিনিট স্কুলের একটা পুরো একটা চ্যানেল আছে ডেডিকেটেড, বুঝছো, বৃষ্টি শিকদার আপু ওই যে হ্যাঁ, এমনিতে পড়ে। প্লেলিস্ট একটা আপুর। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে মানে তোমার পুরো ইউএসএ আন্ডারগ্রেড নিয়ে, তো ওইখানে এক্স্যাক্টলি। আমি তারপর হ্যাঁ ওইখানে আমি দেখলাম, এবং প্রথম প্লেলিস্টের ভিডিওটা ছিল হচ্ছে তোমার মিথ বার্স্টিং এরকম কিছু একটা। সো উনি হ্যাঁ, আমি ওইখানে দেখছি প্রথমে এটা ভিডিওটা। বলছেন, হ্যাঁ হ্যাঁ, সো এখানে উনি প্রথমেই বলছেন যে হচ্ছে যে কোটিপতিরাই যে শুধুমাত্র আমেরিকায় পড়তে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ। বড়। তখন আমি বললাম যে বড় মিথ, তখন হচ্ছে আমি তারপর ঘাটাইলাম ব্যাপারটা যে আসলে কি কি করা যায়। তখন আমার কাছে যেটা মানে বের হইলো যে সবচেয়ে অ্যাফোর্ডেবল আসলে মানে যদি ক্যাপাসিটি থাকে, ইফ ইউ আর ক্যাপেবল পারসন, সবচেয়ে অ্যাফোর্ডেবল আসলে ইউএস, ঠিক আছে, হ্যাঁ, কনসিডারিং দ্য আদার কান্ট্রিজ সবচেয়ে অ্যাফোর্ডেবল ইউএস। সবাই ভাবে যে মানে এফোর্ড করার ক্ষেত্রে সবচেয়ে মানে এফোর্ড করা যায় না এই কান্ট্রিগুলোর মধ্যে ইউএস একটা, বাট যদি ক্যাপাবিলিটি থাকে ক্যাপাবিলিটি তাহলে। সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল হচ্ছে ইউএস সব ইউনিভার্সিটিস গুলো। দেখো ইউকে তে আছে কয়টা, হাতে গোনা দুই একটা, ইউএস এ হাজার মানে কয়েকশোর বেশি আছে, যারা মনে করো যদি তোমার ক্যাপাসিটি এরকম থাকে তোমাকে কত বেশি ফাইন্যান্সিয়াল দিক দিচ্ছে, সো অনেক কলেজ বেশি আছে, তোমার এরকম ইউনিভার্সিটি অনেক আছে, ইয়া অভাব নাই। এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ। সো তখন থেকেই না মানে আমি যখন একটা চান্সটা পেয়ে গেলাম, তখন থেকে হচ্ছে যে বাংলাদেশ থেকে যে মানে প্যারেন্টসরা বলে না, ইনফ্যাক্ট আমার প্যারেন্টসও সেম ছিল যে হচ্ছে তুমি বাংলাদেশে আন্ডারগ্রেড করবা, মাস্টার্সে আমেরিকা যাবে। মাস্টার্সে সো বাইরে হচ্ছে যাবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 খুব হ্যাঁ কমন একটা আন্ডারগ্রেড কথা। আগে পাবলিকে চান্স পাও, ঠিক আছে। তা আমার বাসাও ভাই একদম সেম ছিল, ঠিক আছে, একদম পুরো যে বললাম খাঁটি বাঙালি টাইপের, ঠিক আছে। তা আমার প্যারেন্টস কে বুঝাতে অনেক টাইম লাগছে, আমার বাপ মা তো রাজি না, বলে না কিসের আন্ডারগ্রেড, তুমি আন্ডারগ্রেড আগে দেশে পাবলিকে পড়ো, এখানে চান্স পেয়ে দেখো, তারপর হচ্ছে বাইরে যাবে, এখানেই চান্স পাওয়ার নাম নেই, তুমি বাইরে আমেরিকায় পড়তে যাবে, আমাদের এত টাকা নেই। সো হচ্ছে এরকম সো তখন হচ্ছে আমি এটা না ঘাটাইলাম। সো মানে ব্যাপারটা যেটা হলো যে ওই ক্লাস 9 এর 10 এর শুরুর দিকেই আমার মন থেকে যে বুয়েটে চান্স পাইতে হবে, অথবা ঢাবিতে চান্স পাইতে হবে, অথবা ন্যাশনালে চান্স পাইতে হবে, এই ধরনের একটা উত্তেজনা থাকে না যে হচ্ছে বাংলা হ্যাঁ, এটা মিডিয়ামের থাকে। ছেলে পেলেদের মধ্যে, ওই জিনিসটা চলে গেছে যে আমি কোনো আকর্ষণ ফিল করতেছি না, যে আমি যে একটা মোটিভেশন নিয়ে বুয়েটে চান্স পাওয়ার জন্য পড়ালেখা করবো, ওই মোটিভেশনটাই আমার মধ্যে নাই। সো মানে আমি ওইখানে কোনো ফিল করতেছি না, বিকজ আমি দেখতে পাইতেছি যে হচ্ছে আউটকামটা কি হবে। আমি 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 বুয়েট থেকে বেরোয় পড়লাম, কিন্তু বাংলাদেশে একটা এভারেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টার্টিং স্যালারি কত, 25,000 টাকা বিডিটি ধরতে পারি হাইস্ট, ঠিক আছে, তাও 25 বেশি থেকে বললা, 30। স্টার্টিং তাও 15 আসলে 20 হ্যাঁ হয়। এভারেজ ধরলে আরো এরকম কম হয়ে যায়, হ্যাঁ, ঠিক আছে। সো ওইটাই আমি হচ্ছে মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আমি যে 4 বছর এখানে ইনভেস্ট করবো, এখান থেকে আমি আউটকামটা কি পাচ্ছি। হ্যাঁ অবভিয়াসলি আমি যদি এখন বুয়েট থেকে বেরো করে মাস্টার্স ইউএসএ করি, তাহলে হচ্ছে ওইটা আরোখানি মানে তোমার উল্টা যাচ্ছে সিনারিওটা। হুম হুম হুম। কিন্তু কথা হচ্ছে যে বেটার এটাই না যদি আমি আন্ডারগ্রেডটাই ইউএস অ্যাফোর্ডেবল ভাবে আগে চুজ আগায় করতে পারি। থাকলা, কারণ আলটিমেটলি এক্স্যাক্টলি আমাদের হ্যাঁ ফ্রেন্ডরা যারা এখন পড়তেছে এখানে বাংলাদেশে, ওরা কিন্তু এখান থেকে আন্ডারগ্রেড শেষ করে মাস্টার্স করতে আলটিমেটলি যাবে। সো আমার ওই কম্পিটিশনের মধ্যে না ঢোকার থেকে আমি 4 বছর আগায় থাকা এক্স্যাক্টলি ভালো না? সো এই জন্য এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা একটা টেক নোট গাইজ, যে অ্যাকচুয়ালি যদি ইচ্ছা থাকে সো আন্ডারগ্রেড থেকেই ট্রাই করা উচিত, একটা ট্রাই দেওয়া উচিত। আমি মাস্টার্সে যাব এই অপেক্ষা না করে ট্রাই দেওয়া উচিত। ইফ ইউ হ্যাভ ইউর ক্যাপাবিলিটি দেন হোয়াই নট ইউ গিভ এ শট। এইটাই আর হচ্ছে যে এই স্টেরিওটাইপ এইটাও দূর করা দরকার যে আন্ডারগ্রেড দেশে করো, মাস্টার্স এখানে করো। আই থিঙ্ক আন্ডারগ্রেডই বাইরে করা উচিত, বিকজ যে আন্ডারগ্রেডের যে 4 ইয়ার্সটা, এটা কিন্তু ভাইটাল 4 ইয়ার্স অনেক তোমার অ্যাজ এ ইম্পর্টেন্ট। হিউম্যান বিং, ঠিক আছে, তোমার লার্নিং ক্যাপাবিলিটি, তোমার অ্যানালিটিক্যাল থিঙ্কিং স্টাইল, এগুলো ডেভেলপ করার। হুম And তুমি হুম যদি হুম। আমেরিকান সোসাইটিতে এরকম করে এটা ডেভেলপ করতে পারো, এটা তোমার ইন ফিউচার অনেক কাজে লাগবে। ওয়ারাস তুমি যদি মাস্টার্সে যাও, তোমার কিন্তু একটা সলিড গ্রাউন্ড বাংলাদেশ থেকে তৈরি তৈরি হয়ে হয়ে যাচ্ছে। গেল আগে সো থেকে। ওইটাকে অ্যামেন্ড করা, ওইটাকে বাঁকাতেরা ভাবে নতুন করে মানে নরম করে আবার বানানো কিন্তু অনেক টাফ। সো মাস্টার্সে হ্যাঁ তোমার স্কিল বললো, নলেজ বললো, বাট তুমি যে আগে 4 বছর যদি আমেরিকায় করো, তাহলে তোমার যেই
তোমার যে পার্সোনালিটিটা গ্রো হচ্ছে, তুমি যেভাবে থিঙ্ক করতে পারতেছো, ওইটা একটা বাঙালি থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে পাশ করা থেকে অনেক ডিফারেন্ট হবে। সো এইটা হচ্ছে ফ্যাক্ট যে হচ্ছে 90% কিন্তু যারা আমেরিকাতে ব্যাচেলার্স করে, ঠিক আছে, ওরা কিন্তু আসলে মাস্টার্স পিএইচডি যায় না, তারা ডাইরেক্টলি হচ্ছে তোমার জবের দিকে চলে যায়। বাস তারা ওই নলেজ গুলো, ওই ক্যাপাসিটি গুলো ওইভাবেই আয়ত্ত আন্ডার গ্রাজুয়েটই করে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আমরা হচ্ছে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি তুমি রিসার্চ করতে পারো আন্ডার গ্র্যাড, ইউএস এর অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটিতে তুমি বিইং অ্যান আন্ডার গ্র্যাড স্টুডেন্ট তুমি রিসার্চ করতে পারবা। সো ইন্টার্নশিপ করতে পারতেছো তুমি চলাকালে যে সবগুলো বড় বড় কোম্পানিতে। সো এইটাই, কনসিডারিং অল দ্য ফ্যাক্টস, দ্যাটস ওয়াই আই চোজ ইউএস। ইভেন আমাদের এখানে থাকলে যেটা হয়, আমাদের এখানকার ইউনিভার্সিটি সিস্টেম বলো বা আমাদের টিপিক্যাল থিঙ্কিং বলো, যে আমাদের এখানে তুমি যদি ব্যাচেলর পাস করো, স্টিল তোমাকে ওইভাবে কাউন্ট করা হবে না যতক্ষণ পর্যন্ত তুমি মাস্টার্স পাস করবা না। মাস্টার্স এক্স্যাক্টলি। পাস করছে কিনা এটার উপরে চিন্তা করা হয়। বাট আমি নিজেও যখন ঘাটাঘাটি করলাম কানাডা নিয়ে, বাইরে পড়া নিয়ে, তখন দেখলাম যে অ্যাকচুয়ালি বাইরের দেশে না টোটালি সিনারিওটা ভিন্ন। ওদের ওখানে মাস্টার্স বা পিএইচডি শুধু তারাই করে যারা ওই সাবজেক্ট নিয়ে এক্সপার্ট হইতে চায় বা টিচার হইতে চায়। এক্স্যাক্টলি। বাট এক্স্যাক্টলি। যাদের কথা যে আমি মেকানিক্যালে পড়তেছি বা আমি সফটওয়্যার পড়তেছি, আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি ইন্ডাস্ট্রি জব করব, সে কেন মাস্টার্স করবে? সে তো ওইটা থেকে পড়েই তার ইন্ডাস্ট্রি জব করার ক্যাপাবিলিটি হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি। বাইরে পড়ার একটা অনেক বড় ফ্যাসিলিটিস। তাহলে তোমার জার্নিটা বুঝলাম যে তুমি অ্যাকচুয়ালি অনেক ঘুর পাক খায় তাই একদম শেষ হ্যাঁ। পর্যন্ত আসে দেখলা So, যে না, এইখানে আসলে আমার বেস্ট ফ্রেন্ডের অবদান অনেক বেশি, বুঝছো? ও যে মানে ও যদি ট্রিগার করে ও দিচ্ছে না যে হ্যাঁ। ও যদি না থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু আমি কখনো খাটাইতাম না, আমি হয়তো বা এরকম আমার দেশের যে গন্ডি এটার মধ্যেই থাকতাম, আমি হয়তো বা বুয়েট টুয়েটের পিছিয়ে দৌড়াইতাম, ঠিক আছে, আমি বাংলাদেশে থাকতাম। বাট ও চলে গেছে, সো ওকে আমি মিস করছি, তারপর আমি ওর কাছে যাওয়ার ট্রাই করছি, এইভাবে করে ঘুরতে ঘুরতে আমি আমেরিকায় পৌঁছেছি। না, সো ও যদি এই ভিডিওটা দেখে থাকে, যে থ্যাঙ্কস তোমাকে, তুমি সাজিদকে এত হ্যাঁ বড় একটা আসলে ট্রিগার করে দিচ্ছ যার কারণে ও আজকে যেতে পারতেছে। আচ্ছা, তাহলে আমরা একটু ইনফরমেশনের দিকে যাই। সো তুমি একটু শেয়ার করবা আমাদের সবার সাথে যে তোমার অ্যাকচুয়ালি এসএসসি এইচএসসি এবং এর পাশাপাশি আর কোন কোন রেজাল্ট গুলো লেগেছিল তোমার ইউএসএ অ্যাপ্লাই করতে, রেজাল্ট গুলো কি ছিল, ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ আস। আচ্ছা, শিওর। সো একাডেমিক্স এর ক্ষেত্রে হচ্ছে 6টা রেজাল্ট লাগে, মানে নরমালি 6টা লাগে। সেটা হচ্ছে তোমার আর 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 কিছু আছে আছে হচ্ছে তোমার অ্যাপটিটিউড টেস্ট লাইক এসএটি অথবা এইসিটি লাইক অ্যাক্ট আর স্যাট। সো হচ্ছে একাডেমিক এর ক্ষেত্রে প্রথমে আসে, এটা লাগবে হচ্ছে তোমার ক্লাস 9 এর অ্যানুয়াল, ক্লাস 10 এর টেস্ট। আমি কিন্তু একদম বাংলা মিডিয়ামের পার্সপেক্টিভে বলতেছি, সো এটা বাংলা কিন্তু মিডিয়াম। এ লেভেলস ও লেভেলস এটা ডিফারেন্ট হবে। ওকে, সো হচ্ছে হ্যাঁ, তো বাংলা মিডিয়ামের ক্ষেত্রে হচ্ছে ক্লাস 9 এর অ্যানুয়াল, ক্লাস 10 এর টেস্ট, তারপর হচ্ছে এসএসসি, তারপর হচ্ছে ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনাল, আর 12 এর টেস্ট, আর তারপর হচ্ছে এইচএসসি। কয়টা হলো? 6টা হলো না? হ্যাঁ, 6টা। সো এই 6টা রেজাল্ট লাগে, তো সবগুলোতে আমার স্টেলার রেজাল্টই ছিল। এসএসসি আর এইচএসসি বাদে বাকিগুলোতে যে আমি বলবো যে জিপিএ 5 আউট অফ 5 ছিল না, এমন না। বাট ইয়া, 4.80 এর উপর অথবা এরকম তোমার কাছাকাছি ছিল। ইনস্টিটিউশনের পার্সপেক্টিভে ভালো ছিল, স্টেবল ছিল। কাইন্ড অফ, হ্যাঁ। সো আর হচ্ছে যে অ্যাপটিটিউড যে টেস্টগুলো, সেটা হচ্ছে যে আমি 4টা এসএটি স্কোর দিয়ে অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে এসএটি 1, এসএটি 1 এ আমার স্কোর ছিল হচ্ছে 1460, আর হচ্ছে এসএটি 2 সাবজেক্ট টেস্ট, যেটা হচ্ছে থ্যাঙ্কফুলি আপকামিং যে অ্যাপ্লিকেন্ট গুলো ওরা বেঁচে গেছে, ওদের আর সাবজেক্ট টেস্ট দেওয়া লাগবে না। বাট আমাদের সময় এটা দেওয়া লাগতো, এন্ড এটা খুবই বড় একটা ফ্যাক্টর ছিল যে সাবজেক্ট টেস্টে ভালো স্কোর থাকা মানে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আরো বেশি। সো আমার 3টা সাবজেক্ট টেস্ট ছিল, একটা হচ্ছে ম্যাথ 1, ম্যাথ লেভেল 1, আরেকটা হচ্ছে ম্যাথ লেভেল 2, আরেকটা হচ্ছে ফিজিক্স। সো ম্যাথ লেভেল 1, ম্যাথ লেভেল 2 দুইটাতেই 800 আউট অফ 800, আর ফিজিক্সে 780, আর স্যাট 1 এর রেজাল্ট তো বললাম। তার মানে উই ক্যান সে দ্যাট ইউ আর দ্য গড অফ ম্যাথ। তুমি কি ম্যাথমেটিক্স নিয়ে না, মেজর করবা নাকি? আরে না, উল্টা এখন আমি প্লেসমেন্ট টেস্টে মারা খাইতেছি, ঠিক আছে। এই ব্যাপারটা হচ্ছে যে এসএটির যে ম্যাথ গুলো, এই এসএটির ম্যাথ গুলো হচ্ছে যারা আইবি এর এক্সাম প্রিপারেশন তাদের কাছে এটা খুবই হবে যে এগুলো হচ্ছে তোমার মানে যে কনসেপ্ট গুলা, এগুলো খুবই বেসিক কনসেপ্ট, যে ক্লাস 9 10 এ পড়ে এইসব কনসেপ্ট, এগুলাকেই ওরা একটু প্যাঁচায় ট্যাচায়, তুমি তোমার যে অ্যানালিটিক্যাল থিংকিং ক্যাপাবিলিটি, যেটাকে একটু প্যাঁচায় দিলে তুমি এটা থিঙ্ক করতে পারো নাকি, ওইটাই। সো কনসেপ্ট গুলো আমরা 9 10 এ কিন্তু শিখে আসতেছি। আর তুমি যদি ন্যাশনাল কারিকুলাম থেকে হও, তাহলে তোমার এসএটি তে, স্পেশালি এসএটি এর ম্যাথে এই স্কোর খুবই ভালো। ইংলিশ মিডিয়াম থেকে যারা পাস করে তাদের কিন্তু এসএটি ম্যাথের মধ্যে অনেক প্যারা খেতে হয়, কিন্তু ন্যাশনাল কারিকুলামে আমাদের প্যারা খেতে হচ্ছে ইংলিশ পার্টে, ইবিআর, যে এভিডেন্স বেসড রিডিং এন্ড রাইটিং। ইয়া, সো আমরা ম্যাথে অলওয়েজ মানে এইজ করি। তো এটা হচ্ছে কারণটা হচ্ছে যে ওই বেসিক যে কনসেপ্ট গুলো, এগুলো 99 একদম গুলায় খাওয়া দাওয়া হয়। সো এইটাই আর কি। সো ম্যাথ বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এজ পাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই একটা ক্ষেত্রে তারা অবশ্যই পাবে। আচ্ছা, এই যে
ইউজুয়ালি লাইক অন্যান্য দেশে কিন্তু দেখা দেখা গেল এসএসসি এইচএসসি টা বেশি ফ্যাক্টর, যেরকম টু বি অনেস্ট কানাডাতেও প্রবাবলি এসএসসি এইচএসসি বেশিরভাগ সময় দেখে, এবার আমার মালয়েশিয়াতেও দেখছে। বাট তোমার ইউএসএ তে যে এক্সট্রা দেখছে 9, 10, 11, 12, এটার সিগনিফিকেন্স কি ছিল তোমার মনে হয়? তোমার এইটার কনসিস্টেন্সি? সিগনিফিকেন্স কাইন্ড অফ যে হচ্ছে ওরা দেখতে চাচ্ছে যে তুমি কি মানে ওরা এমন স্টুডেন্ট চায় যে তুমি জাস্ট যে আমরা বললাম না যে অকেশনাল স্টুডেন্ট, যে হচ্ছে তুমি ইরেগুলার টাইপের, ওরা রেগুলার টাইপের স্টুডেন্ট চায় যে তুমি পড়ালেখাতে ছিলা, এমন না যে তুমি 2 বছর পড়ালেখা থেকে একদম দূরে ছিলা, তুমি 2 বছর পর খালি এসএসসি তে ভালো ভালো। করছো, আবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডাব্বা মেরে গেছো, দেন আবার এইচএসসি তে যে ভালো করছো না। এই জন্য হচ্ছে ওরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট 9 এর 10 এর তারপর হচ্ছে 11, 12 গুলো চায়, সো হচ্ছে ইনক্লুডিং এসএসসি এন্ড এইচএসসি। সো I think this is a very strong point behind why US guys। দেখো আমাদের এটা কিন্তু হয়েই থাকে যে দেখা গেলো আমি সারা বছর পড়াশোনা করি নাই, বাট বোর্ড পরীক্ষার আগে 3 মাস আমি টেস্ট পেপার একদম মুখস্থ করে ভালো মতো প্রিপারেশন নিয়ে আমি কিন্তু বোর্ডে গিয়ে এস করে ফেলতেই পারি, ইউজুয়ালি হয়। বাট অ্যাকচুয়ালি সেটা কিন্তু তোমার কনসিস্টেন্সি থাকলো না তোমার অ্যাজ এ স্টুডেন্ট। তো আমি ইভেন আমি যদি একটা অ্যাডমিশন টেস্টও দিই বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হয়, এমন হইতেই পারে একটা স্টুডেন্ট সারা বছর ধরে অনেক প্রিপারেশন নিছে, আরেকজন স্টুডেন্ট হয়তো তার থেকে একটু কম নিছে, বাট পরীক্ষার হলে ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা যে টেস্টটা হচ্ছে সেই সময় কে ভালো করছে তার উপর কিন্তু ডিটারমাইন হচ্ছে যে সে ওখানে পড়ার যোগ্যতা রাখে কিনা, হুইচ ইজ নট টোটালি নট ফেয়ার। আমি যদি এক্স্যাক্টলি আমার কথা বলি, হ্যাঁ আমি হয়তো বা অন্য অনেকের থেকে অনেক কম প্রিপারেশন নিছি, অন্য অনেকে যারা বুয়েটে চান্স পাইছে আমার ফ্রেন্ডরা ওরা অনেক ভালো প্রিপারেশন নিছে, বাট আমি যখন পার্সোনালি বুয়েটে পরীক্ষা দিই আমি পরীক্ষা দিতে পারি নাই। আমার ক্লোজ ফ্রেন্ডরা সবাই জানে সামহাও আমি নার্ভাস ছিলাম যে ও মাই গড দিস ইজ বুয়েট। সো আমি বসেই ছিলাম লিটারেলি, আমি অন্যান্য সব জায়গাতেই মোটামুটি পরীক্ষা অ্যাটেন্ড করে চান্স পাইছিলাম, বাট বুয়েটে হইতে পারিনি। সো ইউএসএ তে এই যে তুমি যেটা বললা, ওরা অ্যাকচুয়ালি ডিটারমাইন করছে যে তুমি তোমার পড়ালেখায় কনসিস্টেন্ট কিনা, তুমি হুট করে ভালো করলা সারা বছর এখানে খারাপ এখানে থাকলা। হ্যাঁ, এখানে আরেকটা ফ্যাক্ট আছে যে তুমি কনসিস্টেন্সি মানে মনে করো তুমি 9, 10 এ ভালো করছো, হুম, বাট এসএসসি তে কোনো কারণে খারাপ হয়ে গেছে, সেইটা তুমি আবার প্রমাণ করে দিছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভালো রেজাল্ট ভালো দেখে। করে। ওরা কিন্তু তখন আবার এটা কনসিডার করবে যে তার মানে হয়তো বা কোনো একটা মিস্টেক হয়ে গেছে তোমার এসএসসি তে, কজ হইতে তোমাকে পারে, তোমার পরের রেজাল্ট গুলোতে ওরা ভালো দেখতেছে, আগের হইতে রেজাল্ট পারে গুলোতে তুমি ভালো এসএসসি তে দেখতেছে। অসুস্থ ছিলা। এক্স্যাক্টলি, এই জন্যই তারা 6টা ট্রান্সক্রিপ্ট দেখে, যে হচ্ছে যে মাঝখানে যদি কোনোটা তোমার রেজাল্ট খারাপও হয়, ওরা আর কি হলিস্টিক রিভিউ যেটা বলে, যে ওরা জাজ করার ট্রাই করে যে এটা কোনো মিস্টেক ছিল নাকি তুমি স্টুডেন্টই খারাপ অথবা ভালো, তুমি কি ওদের একাডেমিক যে ওদের প্রেশার থাকবে এটা কি তুমি কনজিউম করতে পারবে কিনা এখানে থাকা অবস্থায়। So, মেবি দিস ইজ ওয়াই ইউএস এর প্রসেসটাকে হলিস্টিক বলা হয়, যে তোমার কোনো না কোনো একদিকে খারাপ থাকলে ওরা ওই জন্য তোমাকে বাদ দিবে না, তোমার দেখবে তোমার ভালো দিকটা দেখবে যে ওখানে কোনো প্রবলেম থাকতে পারে, ওরা আমরা অন্য সাইডটা দিয়ে জাজ করি। রাইট, আমার এই কারণে মনে হয় যে ইউএস এ সবার একবার ট্রাই করা উচিত অন্তত তোমার নিজেকে এক্স্যাক্টলি, জাজ আর করার জন্য হলো। শুধু কিন্তু একাডেমিক্স না, ওরা কিন্তু হচ্ছে যে এক্সট্রা কারিকুলার হ্যাঁ অ্যাক্টিভিটিস, তারপর ইসিএ নিয়ে, হচ্ছে আমি ইসিএ তে অনার্স। এখন আসতাম, তুমি তোমার ওটা ইসিএ টা শেয়ার করো যে অ্যাকচুয়ালি তোমার ইসিএ গুলো কি কি ছিল, এবং লাস্টলি এটাও বলবা যে তোমার ইসিএ গুলোর মধ্যে তোমার কি মনে হয় যে তোমার শর্টমোর কলেজে ফুল রাইট পাইতে এই কোন ইসিএটা বেশি ইফেক্টিভ ছিল বলে মনে হয়? ও, সো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে কোন একটা সিঙ্গেল ইসিএ কোন একটা স্পার্ট ছিল আমার মধ্যে, কজ ওই যে আমি বললাম যে মানে আমাদের ন্যাশনাল স্কুল, ন্যাশনাল কারিকুলাম স্কুলগুলোতে যেরকম হয় যে আমরা কিন্তু অত বড় বড় যে ইসিএ ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, এগুলোর এক্সপোজার অতটা পাই না, আমাদের স্কুল থেকে অতটা কেউ যায় না, সো সেই জন্য আমরা এগুলোর নামটা কত কিছু শুনি না। সো আমার ক্ষেত্রেও সেম ছিল, যেহেতু আমার স্কুল পুরাটি হচ্ছে শাইন কলেজ, একটা পুরোপুরি ন্যাশনাল কারিকুলামের স্কুলের মধ্যে ছিল, বাংলা মিডিয়ামের মধ্যে, সো আমি এরকম এক্সপোজারটা পাইনি। সো আমার পুরো প্রোফাইলের মধ্যে অলিম্পিয়াডের কিছু নেই। সো আমি আমার ইসিএ যা ছিল, সো আমার প্রথম ইচ্ছে ছিল হচ্ছে যে ছোটবেলা থেকে আমার আম্মুর একটা ছিল যে আমাকে হচ্ছে অলরাউন্ডার বানাবে, বুঝছো। সো হচ্ছে আমাকে ড্রয়িং শিখাইতো, তারপর হচ্ছে আমাকে গান শিখাইতো, তখন জোর করি। তখন আমার ভালো লাগতো না, বাট পরবর্তীতে যখন এটা আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়, এন্ড এই পর্যায়ে এসে হচ্ছে এটা আমার মানে একটা স্কিল সেট হয়ে যায় একসময় এসে, হচ্ছে আমি মিউজিক নিয়ে খুবই ইন্টারেস্টেড হই। সো হচ্ছে আমি মিউজিক নিয়ে নট অনলি লাইক মানে গান গাওয়া যেটা ঠিক আছে ওইটা বাদে মিউজিক মেকিং যেটা, মিউজিক কম্পোজিং, মিউজিক মিক্সিং এগুলো নিয়ে কাজ করা শুরু করি, এগুলো নিয়ে আমি ঘাটানো শুরু করি যে মিউজিক মিক্সিং, মিউজিক কম্পোজিং, আমরা যে গানগুলো শুনতেছি, এই গানগুলো শুনতেছি কি হবে, এই গানগুলো বানাচ্ছে কি হবে, এগুলা কি লাইভ ইনস্ট্রুমেন্টাল রেকর্ড করে বানাচ্ছে অথবা ইডিএম মিউজিক দিয়ে বানাচ্ছে, এই ইডিএম যে ফ্যাক্ট, ইডিএম মিউজিক গুলো কিভাবে আসে, এগুলা নিয়ে আমি রিসার্চ করা শুরু করি। সো হচ্ছে এগুলোর মধ্যে আমি ঢুকে যাই। তো এটার জন্য হচ্ছে আমি মানে মিউজিক নিয়ে এতটা ডিভোটেড হয়েছে হচ্ছে 2017-এ আমার 5-6 জন ফ্রেন্ড নিয়ে আমরা একটা ব্যান্ড বানাই। সো ব্যান্ডের নাম আমরা প্রথমে দিয়েছিলাম ব্ল্যাক কোটস। সো হচ্ছে কারণ
হচ্ছে আমরা মানে আমাদের সবার অ্যাটায়ার ছিল হচ্ছে ব্ল্যাক, আমরা সবাই ব্ল্যাক ড্রেস পরতাম। বাট পরে বুঝতে পারছি যে ব্ল্যাক কোটস নাকি হচ্ছে যে ইউএস এ ব্ল্যাকদের কে মানে টর্চার করার জন্য একটা কোড ছিল, এরকম কিছু একটা। পরে ভাবছি যে এই নাম তো রাখা যাবে না, হ্যাঁ যাবে না। পরে হচ্ছে নাম চেঞ্জ করে হচ্ছে তারপর ডট রাখছি। ডট ছিল আমাদের ব্যান্ড। সো ব্যান্ড নিয়ে আমরা অনেক ফোকাস ছিলাম, অনেক বছর পর্যন্ত এটা কনসিস্টেন্ট ছিল, আমাদের পারসিস্টেন্স ছিল। বিভিন্ন জায়গায় আমরা শো করছি, আমরা বিভিন্ন রেডিওতে লাইভ পারফরমেন্স করছি, তারপর হচ্ছে তোমার কিশোর প্ল্যাটফর্মে আমরা পারফরমেন্স করছি। সো হচ্ছে ইউটিউবে আমাদের ভিডিও আছে, কয়েকটা কয়েকটা গানের কভার সং আছে। সো এখানে হচ্ছে মিউজিক মিক্সিং, তারপর মিউজিক কম্পোজার হিসেবে কাজ করছি। সো এইটা ছিল আমার ইসিএ। তারপর হচ্ছে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আমি আমার নেটওয়ার্ক এক্সপ্যান্ড করি। সো এইভাবে হচ্ছে মানে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলি, যারা যারা হচ্ছে তোমার এই ধরনের মিউজিক জগতে থাকে আর কি, এরকম আমার নেটওয়ার্কিং স্কিলটা বাড়ানো বলা যায় আর কি। সো এই থ্রুতে হচ্ছে আমি একটা কাজ পাই, যেটা হচ্ছে খুব বড় একটা ইসে ছিল আই গেস আমার প্রোফাইলের মধ্যে। সেটা হচ্ছে যে আমার আমার ব্যান্ডে যে ড্রামার ছিল, তো সেই ড্রামার আমাকে বলে যে তার একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে কাজ করতে। সেটা হচ্ছে যে প্রফেসর বিশ্বজিৎ গৌস্বামী, উনি হচ্ছে ঢাকা ফাইন আর্টস ডিপার্টমেন্টের প্রফেসর। তো ওনার হচ্ছে এটা 2019 সালে। তো উনি হচ্ছে একটা তোমার ইটালি ভেনিসে একটা প্রতি বছর এই 2021 হচ্ছে মেবি ভার্চুয়াল হচ্ছে। সো এর আগে হচ্ছে ইন পার্সন। এখানে হচ্ছে ভেনিস বায়ানাল নামে একটা প্রোগ্রাম হয়। সো এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। সেখানে হচ্ছে অনেকগুলো দেশের রিপ্রেজেন্টেটিভরা আসে, ডেলিগেটরা আসেন। তো এরা সবাই হচ্ছে তাদের দেশে কিছু একটা প্রেজেন্ট করেন। সো এটা হইতে পারে একটা শর্ট ফিল্ম, এটা হইতে পারে একটা মিউজিক, এটা হইতে পারে একটা তোমার যে কোনো ছবি অথবা যে কোনো একটা স্কেচ, যে কোনো কিছু হইতে পারে। সো 2019 একটা শর্ট ফিল্ম বাংলাদেশের তরফ থেকে প্রেজেন্ট করা হয়। এন্ড এটাতে কাজ করছিলেন হচ্ছে প্রফেসর বিশ্বজিৎ গৌস্বামী। ওনার শর্ট ফিল্ম ছিল এটা, নাম ছিল হচ্ছে মা। সো আমার কাজ আসে যে এই শর্ট ফিল্মের জন্য মিউজিক মিক্সার হিসেবে কাজ করা। যে হচ্ছে তোমার যে আমরা যে ভিডিও গুলো দেখি, আমরা যে শর্ট ফিল্ম গুলো দেখি, এগুলো কিন্তু যখন শুট করা হয় তখন কিন্তু মিউটেড থাকে। এন্ড পরবর্তীতে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা থাকে, যারা এখানে অভিনয় করেন, তারা পরবর্তীতে আবার স্টুডিওতে যে এই ভয়েস ওভার গুলো আবার দিয়ে থাকে এবং ডাবিং ভয়েস করে। গুলো মিক্স করা থাকে। এক্স্যাক্টলি। সো আমার কাজ ছিল ওইটা, যে একদম ঠিকভাবে মিউজিক মিক্সিং করে দেওয়া ওই শর্ট ফিল্মটার জন্য। এন্ড আই ডিড দ্যাট। সো এইটা একটা আমার ইন্টারন্যাশনাল লেভেলের একটা ইসিএ ছিল। সো আই গেস এইটা একটা ভালো ইসিএ ছিল। তারপর হচ্ছে আমি হচ্ছে এফএলআই স্টুডেন্ট আমেরিকান পার্সপেক্টিভে। সেটা হচ্ছে যে ফার্স্ট জেনারেশন লো ইনকাম স্টুডেন্ট। সো আমার আব্বু হচ্ছে আরএমজি কোম্পানিতে কাজ করতেন। আরএমজি মিন্স রেডিমেড গার্মেন্টস কোম্পানি। সো হ্যাঁ, ছোটবেলা থেকে হচ্ছে আমি কাইন্ড অফ খুবই পভার্টিতে বড় হই। সো হচ্ছে এই জন্য হচ্ছে যে মানে গার্মেন্টস ওয়ার্কারদের যেই বাংলাদেশের ইতে যে যে আমেরিকার তুমি যদি বড় বড় স্টোর গুলোতে যাও, ওল্ড নেভি, তারপর হচ্ছে মেসিস, তারপর হচ্ছে তোমার লাইক আরো যত যত বড় বড় ব্র্যান্ড গুলো আছে, কেলভিন ক্লাইন, দেখবা যে বেশিরভাগ জায়গায় মেড ইন বাংলাদেশ লেখা। এন্ড বড় বড় ব্র্যান্ড গুলো কিন্তু আমাদের দেশের ফ্যাক্টরি গুলো থেকে এরকম বানাই নিয়েছে। এটা কারণ কি জানো? হচ্ছে আমাদের ওয়ার্কারদেরকে অনেক বেশি কম টাকা দিয়ে অনেক বেশি কাজ করানো যাচ্ছে, অনেক কাজ করানো যাচ্ছে। সো আমি হচ্ছে এই ওয়ার্কারদের রাইটস নিয়ে আমি এটা ঘাটানো শুরু করি। সো এই ক্ষেত্রে হচ্ছে যত ধরনের অর্গানাইজেশনে পার্ট নেওয়া যায় আমি ওটাতে পার্ট নেওয়ার ট্রাই করি। সো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় অর্গানাইজেশন অনেকদিন ধরে থাকে সেটা হচ্ছে গন্তব্য ইউথ ফাউন্ডেশন। সো এখানে আমি কাজ করি। আমার আমার বেস্ট ফ্রেন্ড আশরাফ, ও আমাকে প্রথম পরিচয় করে গন্তব্যের সাথে। আমি দেখতে পাই যে ওরা হচ্ছে এই ধরনের ওয়ার্কারদের তোমার ওয়েলফেয়ারের জন্য কাজ করে। সো ওইখানে আমি ভলান্টিয়ারিং করি, ওখানে বিভিন্ন ইভেন্টে আমি থাকি বিভিন্ন সময়। আমার এলাকার বিভিন্ন ইভেন্টে আমি ওদেরকে নিয়ে আসি। তোমার ফান্ড রেজিং ইভেন্ট বলো, অথবা হচ্ছে তোমার রোজার সময় এতিমদের খাওয়ানো বলো, অথবা বিভিন্ন ধরনের যেসব ইগুলো আছে ওয়ার্কারদের ছেলে ওয়ার্কারদের ফ্যামিলিদের ওয়েলফেয়ারের জন্য, এরকম জন্য। সো এইটা হচ্ছে আমার ইসিএ তে ছিল। তারপর কমিউনিটি সার্ভিস হিসেবে ছিল, কমিউনিটি সার্ভিস ছিল, হ্যাঁ, ভলান্টিয়ারি। সো এটা ছিল। তারপর হচ্ছে আর কি ছিল, আর হচ্ছে ও আচ্ছা, সো ফার্স্ট ইয়ার হচ্ছে আমি আমার কলেজের ফার্স্ট ইয়ার হচ্ছে মিরপুর ক্যান পাবলিক কলেজে ছিলাম। সো হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি একটু নতুন টেস্ট নেওয়ার জন্য আমি হচ্ছে মানে 10 বছর শাইনে পড়ছি। সো হচ্ছে আমি একটু আমি মিরপুরে থাকি, তো সো হচ্ছে এখান থেকে যাতায়াত অনেক সমস্যা হতো। সো মিরপুর ক্যান পাবলিক কলেজে অনেক নাম ডাক শুনছিলাম, তো আমি ফার্স্ট ইয়ার হচ্ছে মিরপুর ক্যান পাবলিক কলেজে ছিলাম। সো মিরপুর ক্যান পাবলিক কলেজে আমাদের কোনো সায়েন্স ক্লাব ছিল না। সো ওইখানে হচ্ছে আমি হচ্ছে ফাউন্ডিং মেম্বার ছিলাম। যে আমরা যেই 2017-এ আমি ইনিশিয়েট করে আমারও 4-5টা ফ্রেন্ড নিয়ে ওইখানে প্রথম সায়েন্স ক্লাব বানাই। এটা হচ্ছে যে আমাদের মিরপুর ক্যান পাবলিকের ডিবেট ক্লাব ছিল, ওইটা খুবই রেপুটেড ছিল। সো আমাদের কলেজের যত ফান্ডিং ছিল সবই ছিল ডিবেট ক্লাবের জন্য। সায়েন্স ক্লাবের কোনো নামটা কিছু সায়েন্স ক্লাবই ছিল না। সো এটা হয় কিভাবে, সেটা হচ্ছে যে তোমার ওই শহীদানগরে একটা তোমার কি বলে সায়েন্স ফেস্ট হয়। তো এই সায়েন্স ফেস্টে আমাদের ডিবেট টিম কোনো প্রাইজ পায় নাই, বাট আমি যে টিম নিয়ে গেছিলাম তা আমার টিম হচ্ছে সেকেন্ড প্রাইজ আমরা এখানে পেয়ে আসছিলাম শহীদানগরের সায়েন্স ফেস্টের মধ্যে। সো তখন হচ্ছে আমি প্রিন্সিপালকে এসে আমাদের পুরো টিমমেট নিয়ে বলছিলাম যে আপনি ডিবেট টিমের জন্য সবকিছু রেখে দিচ্ছেন, তো ডিবেট টিম তো কিছু পায় নাই, আমাদের টিম প্রাইজ পেয়ে আসছে, এখন আমাদের একটা সায়েন্স ক্লাব হবে। সো তখন হচ্ছে আমি সায়েন্স ক্লাব বানাই আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে।
তারপর হচ্ছে আমি ফাউন্ডিং মেম্বার ছিলাম। এন্ড নট অনলি আমি প্রথম সায়েন্স ক্লাবটা ইনিশিয়েট করি, ওই বছরই হচ্ছে আমাদের প্রথম সায়েন্স ফেস্ট আমাদের কলেজের তরফ থেকে আমরা হচ্ছে হোস্ট করি, যেটাতে আমি ইভেন্ট ম্যানেজার ছিলাম। সো হচ্ছে আমার আমার যত ফ্রেন্ড ছিল আমার গন্ডির মধ্যে, ওয়ারেস এনডিসি হোক অথবা সেন্ট জোসেফ হোক অথবা রাজু হোক, যত বড় বড় কলেজ আছে আর আমার ক্লাবমেটদের যতগুলো কলেজ আছে, আমরা মেক শিওর করি সবগুলো কলেজ থেকে যেন পার্টিসিপেন্ট আসে। আমাদের কত 2500 মতো পার্টিসিপেন্ট ছিল আমাদের কলেজের প্রথম ফেস্টে। এন্ড উই মানে পুরো ফেস্ট ফেস্ট অর্গানাইজ করা, তারপরে এটার জন্য হচ্ছে তোমার কি বলে স্পন্সর ম্যানেজ করা, ঠিক আছে, প্রাণ কোম্পানি কিন্তু সো আমাদের ডিফিকাল্ট। স্পন্সর ছিল। সো হচ্ছে এগুলো ম্যানেজ করা খুব টাফ, ঠিক আছে। তার ভলান্টিয়ার মানে তোমাদের ভলান্টিয়ার খোঁজা, ঠিক আছে, ভলান্টিয়ার চুজ করা কে কোন কাজ করবে, তারপর হচ্ছে 3 দিনের ইভেন্ট প্ল্যান করা, কি কি ইভেন্ট থাকবে, কতগুলা ফেস্ট থাকবে, কতগুলা অলিম্পিয়াড থাকবে, অনেক কিছু প্ল্যানিং আছে। সো আমি ছিলাম ইভেন্ট ম্যানেজার। সো হচ্ছে আমি এই সবগুলো কিছু প্রি প্ল্যান করি। সো হচ্ছে আমাদের প্রথম ফেজটা আমি করি। সো হচ্ছে কলেজের প্রথম ফেজটা ক্লাব বানাই, ফেজটা আমি করি। সো এইগুলো আমার ইসের মধ্যে ছিল, যে হচ্ছে ক্লাব আমি ফাউন্ডিং মেম্বার। তারপর হচ্ছে আমাদের ক্রিয়েটিনোভা ফেস্টের নাম ছিল ক্রিয়েটিনোভা এমসিপিএসসি সায়েন্স ফেস্ট। সো ক্রিয়েটিভ প্লাস ইনোভেশন এই দুটা মিলে হচ্ছে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে ক্রিয়েটিনোভা। সো হচ্ছে এই এই সায়েন্স ফেস্ট, এইটার মধ্যে ইভেন্ট ম্যানেজার, এইটাও আমার ইসি এর মধ্যে ছিল। সো এই তো। সো ইসি আর অনারের মধ্যে ব্যাপারটা যেটা ছিল, ইসে কি আর কি ছিল, আই গেস এই কয়টাই ছিল। মানে বলার মতো এই কয়টাই ছিল, ভাইটাল আর কি। এরকমই ছিল, এগুলো ভাইটাল ছিল। তো মানে তুমি যেগুলো নিয়ে আর কি আমার কাউন্সিলররা রেকমেন্ডেশন লেটারে লিখছেন আর কি, লিখছো হচ্ছে না? আমার কাউন্সিলর লিখছেন যে মানে ক্লাব নিয়ে, তারপর হচ্ছে ফেস নিয়ে। আর হচ্ছে অনার্স সেকশনের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে আমি ভেনিস বায়ানাল পার্টিসিপেট করে যা অর্জন করলাম, এটা ছিল আমার অনার্সে। তারপর হচ্ছে ক্লাবের জন্য আমি যে ক্রেস্ট পাই, এটা ছিল অনার্সে। তারপর বিসিএস আর সায়েন্স ফেস্টে আমি ফার্স্ট হই, এটা ছিল আমার অনার্সে। তারপর এই এই তো এরকম এইগুলো ছিল আর কি। আর কয়েকটা হচ্ছে তোমার ব্যান্ডের জন্য আমাদের কিছু প্রাইজ ছিল, যেগুলো হচ্ছে রেডিও থেকে আমরা পাই, বিভিন্ন ধরনের রেডিও থেকে, সেগুলো ছিল। তোমার অনেক মানে ভাইটাল গুলোর মধ্যে আসলে বলতে গেলে তোমার মিউজিকের কাজটা অনেক এক্সটেন্সিভ ছিল, দেন একটা কমিউনিটি সার্ভিস ছিল, আর তুমি সায়েন্স প্রজেক্টটা নিয়ে খুব অল্প সময়ে অনেক কিছু করে ফেলছো। লাইক তুমি ফাউন্ড করছো একটা তোমার একটা ক্লাব, দেন আবার নিজেরা আবার একটা ইভেন্ট হোস্ট করছো প্রথমবারের মতো, সেটাও আবার সাকসেসফুল হয়েছে। বাট স্টিল একটা বিষয় আমি এখানে একটু লাইটে আনতে চাই, যে আমাদের যে বিভিন্ন গ্রুপগুলো আছে আমাদের এই যে আন্ডার গ্রাজুয়েট দেশের বাইরে যাওয়ার, প্রায় খুবই দেখি অনেকেই পোস্ট দেয় যে আমার তো কোনো অলিম্পিয়াড নাই, আমি কি স্কলারশিপ পাবো কিনা। সো গাইস, পাবা কিনা তার অ্যান্সার হলো সাজিদ কামাল। ও কিন্তু শুরুতে আমি বলি, আমি হচ্ছে ওই যে এই যে গ্রুপ গুলাতে আমি ওই লেভেলের ডাম্বি ছিলাম, ঠিক আছে, কিন্তু আমি দেখতাম যে মানুষজন যখন এরকম কোশ্চেন করে সবাই হাহারি করতে, আমি কখনো করতাম না, ঠিক আছে। আমার মনের মধ্যেও এরকম কোশ্চেন ছিল, আমি মানে আমার প্রাণ ফাইটে যেত, আমিও বলতে চাইতাম যে আমার তো কোনো ইসিএ নাই, আমি কি আমেরিকার চান্স পাবো, আমি তো অলিম্পিয়াড নাই। আমি কি করতাম, আমি চুপ থাকতাম, চুপ থেকে বাকি মানুষদের রেসপন্স দিতাম যে ওগুলা ওরা কি দেখে বলে, আসতে ঠিক কি আছে। বলে। আমি নিজে বোকা সারা ট্রাই করতাম না, আমি নিজে বোকা হইতে চাইতাম না, ব্যাপারটা হচ্ছে এটা, বুঝতে পারছো। আমি দেখতাম যে কে কে বলে, এন্ড ওটা রেসপন্স দেখতাম, তখন দেখতাম যে মানুষজন বলে যে অলিম্পিয়াড থাকলে এরকম হবে, যেরকম কোনো কথা নেই। ইনফ্যাক্ট যে সিএম শহীদ নূর ভাইয়া, তো ওনার যে হচ্ছে তোমার 15 কিন্তু একটা তোমার 10 মিনিট স্কুলে তার ভিডিও আছে। সো ওনাকেও কিন্তু সেম কোশ্চেন করা হয় যে অলিম্পিয়াড থাকলে, সো উনি বলেন যে তার তার যে ক্লাসমেট তাদের মধ্যে 90% কিন্তু অলিম্পিয়াড নাই। সো হচ্ছে ওগুলো আমি আগেই দেখি আর কি, তখন আমি বুঝতে পারি যে হচ্ছে অলিম্পিয়াড থাকলেই যে আমার চান্স হবে এইটা যেমন গ্যারান্টিড না, অলিম্পিয়াড না থাকলে যে চান্স হবে না এইটাও কোনো গ্যারান্টিড না। সো হচ্ছে ওয়াই ডোন্ট আই গিভ ইট আ ট্রাই, সো এইটাই আর কি। সো তোমার এখানে কি মনে হয় যে তোমার ইসিএ যেটা ছিল এটা হয়তো বা অনেকের থেকে ভালো, আবার অনেকেই আছে যাদের থেকে এটা দেখা গেল কিছুই না বলা যায়, এরকম অনেকেই আছে একদম ইন্টারন্যাশনাল প্রাইজ দিয়ে ভরে গেছে ডিবেটে এটা সেটা। তোমার যেটা ইসিএ এবং তোমার যেটা ওভারঅল প্রোফাইল, তোমার এই সবকিছু মিলায়ে তোমার এই স্কলারশিপটা পাইতে সবচেয়ে বেশি ইফেক্টিভ কি ছিল? তোমার কি এসএটির রেজাল্ট, নাকি তোমার একাডেমিক, নাকি ইসিএ, নাকি সবগুলা, নাকি তুমি যে এসএ যে লিখছো, সব মিলায় তোমার কোনটা বেশি তোমার ইফেক্টিভ মনে হয়েছে? তোমার আমার পার্সোনালি কাছে কি মনে যদি হয়েছে? এটা ক্যাটাগরাইজ করতে হয় তাহলে আমি এক নম্বরে বলবো আমার কমন প্যাসেজটা, কমন যেখানে অ্যাপেক্স। হচ্ছে আমি কমন প্যাসেজটা সেটা হচ্ছে 650 ওয়ার্ডস এর। সো এই কমন প্যাসেজটা আমার মনে হয় যে ইউএস অ্যাডমিশন প্রসেসে খুবই ভাইটাল একটা ফ্যাক্ট, যে কজ মানে ইটস লাইক যে তোমার হয়ে তুমি মানে তোমার অ্যাসেট হচ্ছে ওরা দেখে এজ আ পারসন স্পিকিং, ঠিক আছে, মানে এই অ্যাসেটটা তার বিহাফে কথা বলতেছে। সো ওই অ্যাসেই এক্সপ্রেস করে যে মানে আমেরিকা টু বি কমপ্লিটলি অনেস্ট একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, ঠিক আছে। সো ওরা তোমাকে কেন নিবে, এটি হচ্ছে একটা ফ্যাক্ট, ঠিক আছে, মানে নিবে, ঠিক আছে, ওরা
সত্যি কথা বলতে ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ক্যাশ কাউস হিসেবে দেখে। এটা তুমি যেইখানে সার্চ দাও তুমি মানে এটা পেয়ে যাবে, ঠিক আছে? যে ওরা টাকা দিয়ে পড়া করছে ওদের দেশের পোলাপানদের, আর তুমি যদি ইন্টারন্যাশনাল হও তুমি টাকা দিবা ওদেরকে, পরের লেখা শেষ করে আবার তোমার দেশে ফেরত যাবা। এটা হচ্ছে নর্মাল থিং, ঠিক আছে? সো যখন তুমি টাকা চাবা ওদের কলেজ থেকে, তখন তারা বলবে যে আমাদের তো খেতে কাজ নেই, তোমার টাকা কেন দিব, ঠিক আছে? সো কেন দিব ওইটা হচ্ছে ফ্যাক্ট, যে ওরা পটেনশিয়াল খুঁজে, এন্ড এই আচ্ছা, exactly. পটেনশিয়ালটা খোঁজার অনেক বড় একটা ফ্যাক্ট হচ্ছে এসে। হুম, আর তারপরে যদি আমার আনতে হয় সেটা হচ্ছে যে কলেজ অ্যাডমিশন ইন্টারভিউ, ওইটাও কিন্তু খুব ভাইটাল একটা ফ্যাক্ট, ও যেটা হচ্ছে আমরা ইন্টারভিউ অনেকেই ছিল তোমার? ওভারলুক করি। আমার বড় বড় সবগুলো কলেজে ইন্টারভিউ হয়েছিল, তো হচ্ছে এগুলো সব জুম মিটিং এ হয় অথবা ওদের যে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে হয়, হুম, সবগুলো ভার্চুয়াল ছিল আর কি। সো সোয়ার্টমোরের ক্ষেত্রে আমার অ্যালুমনাই ইন্টারভিউয়ার ছিল, সো ছিলেন। সো উনি ছিলেন হচ্ছে উনি ওই সময় হচ্ছে গুগলে কাজ করতেন আই গেস। এখন উনি কি করছেন আমি এটা শিওর না, বাট উনি নেপাল থেকে ছিলেন। সো আমাকে সোয়ার্টমোরের ক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে যে এই মানে ইন্টারভিউ কিন্তু অপশনাল বাই দ্য ওয়ে। তো এটা সবগুলো কলেজে কোনো কলেজেই রিকোয়ার্ড না, কিন্তু বিইং অপশনাল, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাদের ফাইন্যান্সিয়াল এইড লাগবে, যাদের এরকম বড় বড় স্কলারশিপ লাগবে, তাদের জন্য শুধুমাত্র এসএনএফ না, তারা দেখতেছে যে এসেটা যে মানুষ লেখছে সেই মানুষটাকে শুকনো কারো এসে চুরি করছে, তখন হচ্ছে ইন্টারভিউ এর ইভ্যালুয়েশন পার্টটা আসে। তো ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট। সো হচ্ছে আমার মতে আর কি, যে ফুল রাইট স্কলারশিপ এটা সিকিউর করার জন্য ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট। সো আই গেস দ্বিতীয় পয়েন্ট আসবে হচ্ছে ইন্টারভিউ। 3 নম্বর পয়েন্ট আসবে আমার ওভারঅল একাডেমিক্স। এটার মধ্যে তোমার টয়েফেল রেজাল্ট হোক, ঠিক আছে, এসএটি হোক, এইচএসসি এসএসসি হোক, কজ মানে টু বি কমপ্লিটলি অনেস্ট আমাদের ন্যাশনাল কারিকুলাম ইউকে তে যেমন পুরোপুরি ইগনোর করা হয়, আমেরিকাতেও খুব একটা ভালো চোখে দেখা হয় না। সো ওরা হচ্ছে মানে আমাদের ন্যাশনাল কারিকুলাম অতটা আসলে রিকগনাইজ না, ওয়ারেস আমার যা মনে হয় যে এ লেভেল ও লেভেলে মানুষজন যা শিখে আমার ন্যাশনাল কারিকুলামে তার থেকে ডাবল শিখে, ঠিক আছে? সো আমাদের উল্টা আরো বেশি রেকগনাইজ হওয়ার কথা, কিন্তু আমরা 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 আরো নিচে নেমে আছি, ঠিক আছে? এটা কিন্তু সত্যি কথা যে ওরা যে প্রেশার নেয় একটা ন্যাশনাল কারিকুলাম স্টুডেন্ট তার থেকে 3 ডাবল বেশি প্রেশার নেয়। সো বিশাল হচ্ছে অনেক তোমার pressure। এইচএসসি দেওয়ার আগে অথবা এসএসসি দেওয়ার অনেক প্রেশার নেয়। সো কিন্তু আমাদের মানে কোনো বড় রেকগনিশন নেই। সো ওর আমেরিকানরাও তখন হচ্ছে অ্যাডমিশন অফিসাররা তারা এসি রেজাল্ট গুলো দেখে। সো আই গেস প্রথমে কি বললাম, এসে, তারপর হচ্ছে তোমার ইন্টারভিউ, তারপর হচ্ছে একাডেমিক্স, তারপর হচ্ছে তোমার এই অ্যাপটিটিউড টেস্ট, এসএটি রেজাল্ট, টোয়েফেল রেজাল্ট, এগুলা, আর তারপর হচ্ছে ইসিএস আর অনার্স, এই তো এগুলো আর কি। আচ্ছা, সো তুমি কোন কোন কলেজে সোয়ার্টমোর ছাড়া চান্স পেয়েছো সেটা একটু বলো। আমি আমি হচ্ছে বাই দ্য ওয়ে আমি 2 বার অ্যাপ্লাই করি। সো হচ্ছে আচ্ছা, এই 2 বছর যে গ্যাপ বললাম, সো হচ্ছে 19 আমি গ্রাজুয়েট হওয়ার মানে এইচএসসি পাস করার পর ক্লাস অফ ফল 2022 এর জন্য অ্যাপ্লাই করি, কিন্তু হচ্ছে এই যে আমি বললাম যে আমি এফএলআই স্টুডেন্ট, ফার্স্ট জেনারেশন লো ইনকাম স্টুডেন্ট। সো হচ্ছে আমি ওই সময় হচ্ছে তোমার আমার ইউএস অ্যাপ্লিকেশন নিয়ে অত ভালো নলেজ ছিল না, আমি জাস্ট আউট অফ দ্য ব্লু বের হয়ে, ঠিক আছে, মানে জাস্ট হালকা পাতলা মোটামুটি রিসার্চ করে আমি কোনো কলেজে ইন্টারভিউ দিই নাই, আমার এসএটি রেজাল্ট তো ভালো ছিল না, সাবজেক্ট টেস্ট স্কোর ছিল না, আমি জাস্ট যা আছে ওটাতে কোনো মতে ভুজুম ভুজুম করে অ্যাপ্লাই করছি, বুঝছো? সো ওইখান থেকে আমার বেশি ভালো আউটকাম আসে নাই। যেগুলোতে আমি চান্স পাইছিলাম সেগুলো হচ্ছে আমার যেমন আছে আরআইটি, which is রচেস্টার ইনস্টিটিউট অফ আরো 2-1টা এরকম কলেজ ছিল, বাট ওই ইয়ারটা অত সাকসেসফুল ছিল না। কলেজ অফ ফুস্টার থেকে আমার হাইয়েস্ট স্কলারশিপ ছিল, which was something like I guess 49,500, বা দিন শেষে হচ্ছে আমার ইএফসি ছিল হচ্ছে 20,000। ইএফসি মানে হচ্ছে ব্রো এক্সপেক্টেড ওই যে ফ্যামিলি শোনো শোনো কন্ট্রিবিউশন, শোনো, মানে পার ইয়ার আমার পে করতে হতো 20,000। ওই যে আরআইটি যেখান থেকে বললা ওটা আরেকবার বলো, আটকে গেছিল তোমার। ও আচ্ছা, আরআইটি মানে এটা হচ্ছে ফল 2022 এর রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর তারপর হচ্ছে রেনেসেলার ইনস্টিটিউট অফ টেকনোলজি, এইটাও কাইন্ড অফ আরআইটি, এটা নিউ ইয়র্কে, ঠিক আছে, এখান থেকে আসে। তারপর হচ্ছে কলেজ অফ ফুস্টার থেকে আসে। আচ্ছা, তারপর হচ্ছে আর তারপর আর আরো 2-1টা কলেজ থাকে, টেক্সাসের 2-1টা কলেজ। তো এগুলো থেকে ভালোই স্কলারশিপ মোটামুটি আসে, মিলিকিন ইউনিভার্সিটি থেকে আসে। তারপর হচ্ছে কিন্তু এগুলোর মানে কোনোটাই না, মানে দিন শেষে আমার হাইয়েস্ট যে স্কলারশিপটা ছিল সেটা হচ্ছে কলেজ অফ ফুস্টার থেকে। এটা ভালো কলেজ, এটা ভালো হুম লিবারাল হুম। আর্টস কলেজ, বাট যে ইএফসি ছিল সেটা হচ্ছে 20,000, মানে পার ইয়ার আমার 20,000 পে করতে হইতো। সো এটা আমার জন্য কোনোভাবেই ফিজিবল ছিল না। সো মানে আমি খুবই মর্মাহত হই, আমি কাইন্ড অফ আই ওয়াজ অন দ্য ভার্জ অফ গিভিং আপ, যে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না, ঠিক আছে, বাট তারপরও আই ডিডন্ট। সো আমি বলছি যে না, আমি আবার ট্রাই করবো, ঠিক আছে, দেখা যাক কি হবে না হবে। বিকজ এই যে আমি মানে বাসায় এত বড় বড় গলায় কথা বলছি যে না আমি দেশে থাকবো না, ঠিক আছে, আমি বাইরে পড়তে যাবো, বাইরে স্কলারশিপ হবে, এখন তো মনে করো যে আমি তো দেশেও পরীক্ষা দেই নাই, ঠিক আছে, এখানেও তো হইলো না, বিপদে এখন পড়ে তো গেল। কিছু একটা মানে বাসায় তো আমার ইমেজ নষ্ট
নষ্ট হয়ে বিপদে পড়ে গেছি। সো হচ্ছে তাহলে আমার কোনো ওয়ে ছিল না, আমার আবার অ্যাপ্লাই করতেই হবে, ভালো আইসিটি স্কোর লাগবে, সবকিছু ভালো করতে হবে। সো পরের ইয়ারটা আমার জন্য সাকসেস ছিল। সো এই বছর যেখানে যেখানে আমি চান্স পাই সেটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে সোয়ার্থমোর বলতে হবে, এখানে হচ্ছে আমি আর্লি ডিসিশনে করি। তারপর হচ্ছে এমআরএস কলেজ, এটাও টপ মোস্ট লিবারেলস কলেজগুলোর মধ্যে একটা। তারপর হচ্ছে তোমার ওয়াবাশ কলেজ, এটাও খুবই ভালো একটা লিবারেলস কলেজ। তারপর হচ্ছে এরকম আর বাকি যে কলেজগুলো ছিল সেগুলো থেকে হচ্ছে আমি উইথড্র করে ফেলাই অ্যাপ্লিকেশন, কজ হচ্ছে আর্লি ডিসিশনের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যদি তুমি মানে ওরা তোমার ফাইন্যান্সিয়াল নিড মিট করে তাহলে এটা হচ্ছে তোমার অব্লিগেশন যে হচ্ছে তুমি বাকি কলেজ থেকে তোমার করা যাবে অ্যাপ্লিকেশন না, উইথড্র হ্যাঁ করে ফেলবা। এক্স্যাক্টলি। সো হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এইটাই আর কি। সো বড় বড় কলেজগুলো এই বছর আমার অ্যাকসেপ্টেন্স আছে, তো এই তো। তো তুমি তাহলে মানে সোয়ার্থমোরে ফাইনালি গেলা কেন? ভাই সোয়ার্থমোর। এটার ফ্যাক্ট হচ্ছে যে প্রথমত হচ্ছে আমি ভাবছিলাম যে আমি সোয়ার্থমোরে কোনো ফোকাস ছিলামই না, ঠিক আছে। আমার জাস্ট একটা স্প্রেডশিট ছিল, এটার মধ্যে আমি জাস্ট ক্যাটাগরাইজ করছিলাম কলেজগুলো, একদম টপ লিস্টের মধ্যে দুইটা কলেজই ছিল, এটা হচ্ছে তোমার এমহেস্ট আর সোয়ার্থমোর। সো আমি জানতাম যে মানে আমি যেটা হয়েছে আর কি, যে আন্ডার এস্টিমেট করা। সো প্রসপেক্টিভ স্টুডেন্টদেরকে আমি বলবো যে কখনো আন্ডার এস্টিমেট করতে না। আমি আমার কলেজ লিস্টের মধ্যে কোনো আইভি লীগ তো হচ্ছে বড় বড় যেসব কলেজগুলো সেগুলো ইনক্লুড করিনি। এটার ক্ষেত্রে আমার যেসব পয়েন্টগুলো ছিল, প্রথমত আমি ভাবছিলাম যে আমার চান্স হবে না। দ্বিতীয় যে পয়েন্টগুলো ছিল সেটা হচ্ছে যে লাইক টু মাচ কম্পিটিশন, অনেক বড় স্টুডেন্ট বডি রেশিও, সেগুলো এগুলো। সো এই জন্য বিভিন্ন কারণ ফ্যাক্ট করে আমি হচ্ছে বড় বড় কলেজগুলো অ্যাড করি নাই। আমি যেগুলো ছোট ছোট বাট প্রেস্টিজিয়াস টপ মোস্ট লেভেলার্স কলেজ এগুলো ছিল। সো আমি ভাবছিলাম যে ওগুলো তো আমার হবে না, ঠিক আছে। এখন লিস্টের টপ গুলো ওগুলো হচ্ছে মনে করো আমার গুলো হচ্ছে রিচ কলেজ। এই যে কলেজ লিস্ট বানানো এটা কিন্তু খুব মানে ভাইটাল একটা ফ্যাক্ট ইউএসএ অ্যাপ্লাই করার সময়। তোমার কলেজকে তিন ভাগে ভাগ করা উচিত। প্রথম ক্যাটাগরি থাকবে হচ্ছে তোমার রিচ স্কুল, যেখানে হচ্ছে তোমার যে প্রোফাইল, তুমি কিন্তু রিসার্চ করলে জানতে পারবে যে একটা স্কুলের স্টুডেন্টদের প্রোফাইলটা কিরকম, ওদের এভারেজ এসিটি স্কোর কেমন, তারপর হচ্ছে ওদের এভারেজ একাডেমিক্স জিপিএ কেমন, সব জানতে পারবে তুমি। সব তোমার গুগলে ওরা ওদের ওয়েবসাইটে দিয়ে দেয়। সো এরকম অনুযায়ী যেখানে তুমি দেখবে যে তোমার চান্স খুবই কম, ওগুলো হবে তোমার রিচ স্কুলের মধ্যে। যেখানে দেখবা তোমার টাইপের স্টুডেন্ট যাচ্ছে ওগুলো হবে তোমার টার্গেট স্কুল। আর যেখানে দেখবা তোমার থেকে নিচু মানে ক্যাটাগরি, মানে একাডেমিক্স অনুযায়ী হোক অথবা যে কোনো জিনিস এসিটি স্কোর অনুযায়ী হোক, তোমার থেকে লো স্কোররা যাচ্ছে, ওটা হবে তোমার সেফটি স্কুল। সো এই তিন ভাগে ভাগ করে কিন্তু তোমার কলেজ লিস্ট চুজ করা উচিত। সো আমি হচ্ছে আমার টার্গেট স্কুল আর সেফটি স্কুল নিয়ে ফোকাস ছিলাম। সো তখন হচ্ছে আমি সেপ্টেম্বরে আমার এসিটি দেওয়ার জন্য মানে স্কেডিউল ছিলাম। তো হচ্ছে সেপ্টেম্বরের একদম লাস্ট মোমেন্টে যে আমার এসিটি ক্যান্সেল হয়ে যায় কোভিড এর কারণে। সো আমি ভাবতাম যে হচ্ছে এই বছর কিন্তু এসিটি অপশনাল ছিল, এন্ড এসিটি অপশনালও কিন্তু অনেক আমার ফ্রেন্ডরা ভালো ভালো জায়গাতে চান্স পাইছে, ফুল রাইড স্কলারশিপই পাইছে। সো হচ্ছে কিন্তু আমি ভাবতাম যে এসিটি স্কোর ছাড়া হয়তো বা ফুল রাইড হবে না। সো আমি আর্লি ডিসিশন 1 যেটা, সেটাতে আমি কোথাও অ্যাপ্লাই করি নাই। সো আমি ডিসেম্বরে যখন আমি আমার সোয়ার্থমোরের ইন্টারভিউ দেই, তখন আমার এত ভালো লাগে সোয়ার্থমোর কলেজটা, যে প্রথম কথা সোয়ার্থমোর চুজ করার পেছনে সেটা হচ্ছে ওদের যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা, পুরো ডিপার্টমেন্ট আলাদা ইঞ্জিনিয়ারদের জন্য। সো এই ফ্যাক্ট হচ্ছে কি যে আরো যেসব ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, ফর এক্সাম্পল লিবার্টস এর মধ্যে হার্ভেমান, ওদের কিন্তু একদম স্পেসিফাই করা যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার অথবা এই ইঞ্জিনিয়ার। কিন্তু সোয়ার্থমোরের যেটা আছে সেটা হচ্ছে তোমার জেনারেল ইঞ্জিনিয়ারিং। এটার কারণটা হচ্ছে যে আমাদের একটা মানে আমাদের কলেজের যে ক্যাটালগ ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইঞ্জিনিয়ারিং যে ক্যাটালগটা, এটার মধ্যে অনেকগুলা কোর্স আছে, যেটা হচ্ছে একটা মিক্সচার। তোমার এটার মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কোর্স, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার কোর্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোর্স, যে কোনো ইঞ্জিনিয়ার কোর্স বলো। সো তুমি এটাতে ফ্রি যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এর কোর্স নিয়ে তোমার যা শিখতে মন চায় তুমি শিখতে পারো। তোমার যদি মন চায় যে না আমি সিভিল ইঞ্জিনিয়ারিং শেখার পাশাপাশি আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ও শিখবো, আমি মেকানিক্যালেরও কিছু কোর্স নিবো, আমি অলরাউন্ডার একটা ইঞ্জিনিয়ার হবো, ইউ ক্যান ডু দ্যাট। সো ইঞ্জিনিয়ারিং এর যে ফ্যাক্টটা সেটা হচ্ছে সোয়ার্থমোরে আছে। এন্ড তোমার যে পোস্ট গ্রাজুয়েট যে আমাদের সাকসেসটা, তারপর ওদের এটা তুমি পিএইচডি বলো, সবচেয়ে বেশি টপ পিএইচডি ফিডারের মধ্যে, ঠিক আছে। এখন আমি যে কলেজগুলোতে চান্স পাই তার মধ্যে কি কি ছিল টপের মধ্যে, এমহেস্ট আর সোয়ার্থমোর। সো পিএইচডি ফিডার মানে সবচেয়ে বেশি পিএইচডি যারা প্রডিউস করে তার মধ্যে সোয়ার্থমোর এমহেস্ট থেকে অনেক আগায়। এটা হচ্ছে প্রথম ফ্যাক্ট। তারপর আর ওয়ারাস এমহেস্ট হচ্ছে মোর ফোকাস পিওর সাবজেক্ট গুলোর দিকে, সোশ্যাল সায়েন্স, যেমন মনে করো তোমার হচ্ছে ফিজিক্স, পিওর ফিজিক্স, ঠিক আছে, অ্যাপ্লাইড ফিজিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ওদের। হ্যাঁ এগুলা আমার কথা হচ্ছে যে আমি ওইদিকে ফোকাস না। অথবা মনে করো যে সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, তারপর হচ্ছে আরো যেসব মানে এরকম সোশ্যাল সায়েন্সের কোর্স গুলো আছে, ওইদিকে হচ্ছে এমএসট একদম টপ নোচ। কিন্তু সোয়ার্থমোর ওরা মানে রেপুটেডই হচ্ছে তোদের ইঞ্জিনিয়ারিং মেজর জন্য। আর যেহেতু আমি এই দিকে ফোকাস, মানে আমার এই ছিল এটা, এই দিকে পড়াশোনা করার। সো এই জন্য প্রথম ছিল যে অলরেডি আমি মানে ইন্টারভিউ দিই, যখন তুমি ইন্টারভিউ দিবা, যখন তুমি একটা ওই কলেজের অ্যালুমনার সাথে কথা বলবা, তখন তুমি বুঝতে পারবে যে হচ্ছে এই কলেজটা কেমন, যে হচ্ছে এই কলেজ থেকে পাশ হওয়ার পর তোমার মানে অ্যাজ আ পার্সন তুমি কেমন হয়ে যাবে এরকম।
টাইপের। সো আমি ওইটাই ছিল আমার ফার্স্ট মানে ইমপ্রেশন তৈরি হওয়া সোয়ার্থমোরের পিছনে, হচ্ছে সোয়ার্থমোরে আমি ইডি করবো, চান্স হোক আর না হোক। যদিও মানে আমি ইডি করার পরেও আমি শিওর ছিলাম যে না, সোয়ার্থমোরে আমার হবে না, আমি হচ্ছে রেগুলারের জন্য বাকি কলেজগুলো নিয়ে ফোকাস থাকি। বাট ফেব্রুয়ারি 12 তারিখে আমার অ্যাকসেপ্টেন্স আসে, এন্ড তখন হচ্ছে আমি সোয়ার্থমোরে মানে আমি বুঝছি যে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। এন্ড তারপর হচ্ছে মার্চের 29 তারিখে এমএরেস্টে আসে। সো আমি বলছি যে মানে আমি ভাবতেছিলাম যে ওয়ার ডিড দ্যাট কাম ফ্রম, যে হচ্ছে এমএরেস্ট আমার কোথেকে আসলো। সো ততক্ষণে মানে আমি কাইন্ড অফ আমি শিওর ছিলাম যে মানে কোথাও তো হবে না, সোয়ার্থমোরে লাকিলি হয়ে গেছে, কিন্তু এমএরেস্ট যে হবে, এমএরেস্ট হওয়ার পর আমি হচ্ছে দোটানায় পড়ে গেছিলাম, ঠিক আছে, যে হচ্ছে কোনটা এখন ছেড়ে কই কোনটা। যাই? তারপর আমি হ্যাঁ তখন হচ্ছে আমি আমার যে ইচ্ছাগুলো ওগুলোকে আমি প্রায়োরিটাইজ করি। সো ইটস লাইক যে মানে এমএরেস্ট যদি র্যাঙ্ক 2 তে থাকে, সোয়ার্থমোর 3-এ, অথবা সোয়ার্থমোর যদি 2-এ থাকে, এমএরেস্ট 3-এ, ঠিক আছে। এবং এই বছর কিন্তু সোয়ার্থমোর 1-এ, হ্যাঁ ফোর্বস এর অনুযায়ী সোয়ার্থমোর 1-এ, বাট র্যাঙ্কিং মানে র্যাঙ্কিং বাদ দিয়ে আমি র্যাঙ্কিং দেখি নাই। আমি দেখছি যে আমার যে ইচ্ছাগুলো, ওই ইচ্ছাগুলো কোন কলেজের কোথায় সাথে ফিট বেশি ইন করতেছে, কোন ক্যাম্পাসটা আমার ভালো লাগতেছে, কোন লোকেশনটা আমার ভালো লাগতেছে। সো আমার ম্যাসাচুসেটস থেকে পেনসিলভেনিয়া ভালো লাগছে, যেখানে হচ্ছে ম্যাসাচুসেটস এমহার্স্ট আর পেনসিলভেনিয়াতে সোয়ার্থমোর। সো হচ্ছে আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে, যদি আমি মানে এই ইন্টার্নশিপের ফ্যাক্টটা, যে এমএসটা পড়লে মানে আমি তো ইঞ্জিনিয়ারিং এর দিকেই যাব, আমি তো টেক ফিল্ডের দিকেই যাব। সো গেলাম আমি এমএস যাওয়ার পর যদি আমি মানে তোমার ইন্টার্নশিপের জন্য অথবা এরকম কিছু অ্যাপ্লাই করি, দেখো আমার এখানে কি বলে তোমার রাইভাল কে কে থাকবে, আমার এখানে থাকবে এমআইটি। হচ্ছে এমআইটি থাকবে, রাইট, এমআইটি থাকবে, আর এখানে হার্ভার্ড থাকবে, ঠিক আছে, তারপর হচ্ছে না উইলিয়ামস থাকবে, ঠিক আছে, মানে একদম টপ টপ কলেজগুলো থাকবে, ওরা তো পুরো মার্কেট খেয়ে দিবে। তো এখানে তো আমি কেমনে ইন্টার্নশিপ পাবো? যদি আমি পেনসিলভেনিয়া থাকি, তাহলে আমার মানে একটু কম্পিটিশন কম থাকবে, এখানে ইউপেন থাকবে, মানে গোনার মধ্যে একটা ইউপেন থাকবে, তারপর হচ্ছে আর কি থাকবে, হ্যাভারফোর্ড এভারফোর্ড থাকবে, আছে, আর হচ্ছে হ্যাভারফোর্ড আছে, ব্র্যানমোর থাকবে, ঠিক আছে, তাও তো ওগুলা থেকে কম, তাই না? মানে এমআইটি, হার্ভার্ড হার্ভার্ড। এমআইটি টেকটা দেওয়া থেকে এখানে, হ্যাঁ, হ্যাঁ এমআইটি হার্ভার্ড তারপর হচ্ছে উইলিয়ামস, ওগুলা টেকটা দেওয়া থেকে আসলে কম্পিটিশন একটু কম থাক, মার্কেট একটু মানে একটু বেশি হ্যাঁ। থাকুক আর কি, বুঝতে পারছো ব্যাপারটা? সো তাছাড়া হচ্ছে তোমার যেই মানে সোয়ার্থমোরের যে ক্যাম্পাস, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্যাম্পাস ইন দ্য হোল ইউএস, ঠিক আছে, এটা মানে তুমি দেখো, তুমি মানে ক্যাম্পাস দেখছি, মোস্ট আমি বিউটিফুল দেখছি ক্যাম্পাস। সো অনেক সুন্দর ক্যাম্পাস, ইউটিউবে। ঠিক আছে। সো আমার এমএসটা ক্যাম্পাস থেকে সোয়ার্থমোরের ক্যাম্পাস খুবই ভালো লাগছে। আর ওদের যে কমিউনিটিটা, ওদের যে স্টুডেন্ট বডি, ওটা যে টাইপের স্টুডেন্ট ওরা নিচ্ছে, এটাও আমার খুব ভালো লাগছে। সো হচ্ছে এটাই। সো এইগুলো সবকিছু মানে মিলাই তাও আমি তারপর শেষে সোয়ার্থমোর চুজ করি। সো আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে তোমার সোয়ার্থমোর থেকে যখন আমার অ্যাকসেপ্টেন্স আসে ফেব্রুয়ারি 12 তারিখে, সো আমি শিওর ছিলাম যে হচ্ছে তোমার এই মানে যে আমাদের যে এখন লকডাউন চলতেছে, তো আমি শিওর ছিলাম যে ওই সময় আমি বুঝতে পারছি যে সামনে লকডাউন দিবে। সো আমি হচ্ছে আমার কলেজকে ইমেল পাঠাইছিলাম যে আমি অ্যান্টিসিপেট করতেছি যে আমাদের গভর্নমেন্ট খুব শীঘ্রই একটা লকডাউন দিবে। সো যে আমাদের আমেরিকাতে ভিসা ইন্টারভিউর জন্য যে I-20 লাগে, সো আমি ওদেরকে বলছিলাম যে আমার I-20টা কি পার্সোনালি আমাকে দেওয়া যায় নাকি, মানে এমনি সবাইকে দেওয়ার আগে আমাকে আমার দেশে আমাকে পাঠায় দেওয়া যায় নাকি। এন্ড ওরা 3 দিনের মধ্যে আমাকে আমার I-20 পাঠায় দেয়, শুধুমাত্র আমার জন্য। তো মানে ওরা আমার জন্য যে কাজটা করলো, ঠিক That আছে, was মানে such এরপরে a কিন্তু আমার nice এমএসসি gesture. রেজাল্ট আসে। এক্স্যাক্টলি মানে দে রিয়েলি কেয়ার ফর देयर স্টুডেন্টস। সো হচ্ছে ওরা নেই তো মাত্র 460 জন পার ইয়ার, আর এর মধ্যে 15% থাকে ইন্টারন্যাশনাল। সো এই বছর বাংলাদেশ থেকে আমি কাউকে খুঁজে পাই নাই যে সোয়ার্থমোরে চান্স পেয়েছে। সো এমএসটি কিন্তু পাইছে একজন, ওই যে অনেকদের। সো হচ্ছে অনেকদের এমএসটি যাচ্ছে। সো ওই তো, কিন্তু মানে তারপর ওরা যে এই যে জেস্টারটা, যে ওরা যে এত কেয়ার করতেছে ওদের স্টুডেন্টদের জন্য, তারপর হচ্ছে এরকম করে দিল। এখন এমএসটিটা পাওয়ার পর এই যে আমি সোয়ার্থমোরের I-20 নিয়ে বসে আছি, সোয়ার্থমোরের টি শার্ট আমি মার্চ অর্ডার করে বসে আছি, মানে আমি কেমনে বিট্রে করি, ঠিক আছে, যে ওরা এত আমার সাথে ভালো বিহেভ করলো, ওদের কেমনে করে। আর সবকিছু করে আমার সোয়ার্থমোরে আই এন্ডেড আপ চুজিং সোয়ার্থমোর। গ্রেট, কংগ্রাচুলেশনস অন দিস সাকসেস। আর আমার পার্সোনালি তুমি যখন চান্স পাইলা, তারপরে তো আমি সোয়ার্থমোর সময় জানলাম, আমি ইউটিউবে ঘাটাঘাটি করলাম, ক্যাম্পাসের ভিডিও দেখলাম, আমার ভালো লাগছে খুব। যদি আমার কোনোদিন ভাগ্যে থাকে পেনসিলভেনিয়া যাওয়া, ইনশাল্লাহ আমি তোমাকে ফোন দিয়ে ইউর তোমার মোস্ট ক্যাম্পাসে ওয়েলকাম, চলে যাবো। আর যখন হ্যাঁ, যখন ইচ্ছা চলে তুমি আসো। অবশ্যই গিয়ে একটু ভিডিও টিডিও করে দিও, পারলে ইউটিউবিং শুরু করো, ভিডিও করে একটু ক্যাম্পাসটা দেখাবা আমাদেরকে কেমন লাগে। লুকিং আচ্ছা, ফরওয়ার্ড আমরা টু। অলমোস্ট শেষের দিকে চলে আসছি। লাস্ট একটা কোশ্চেন, এটা দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করবো, দেন নেক্সট দিনে দেখা হবে আবার। আমার এই কোশ্চেনটা আগে করা উচিত ছিল, বাট মাথায় আসলো মাত্র, যে ফুল রাইট স্কলার বা শুধু নর্মাল স্কলারশিপ, মানে এই জিনিসগুলোর পার্থক্য অ্যাকচুয়ালি কি কি টাইপের স্কলারশিপ ইউএস তে পাওয়া যায়, আচ্ছা ক্লাসিফিকেশনটা কি? আচ্ছা, এটা হচ্ছে যে টপ কলেজগুলো যেগুলা, ওরা কিন্তু আসলে মানে যেমন আমারটা কিন্তু এরা স্কলারশিপ হিসেবে এরা বলে না। এটা যেটা বলা হয় এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল এইড। তো আচ্ছা। ফাইন্যান্সিয়াল এইডটা হচ্ছে কি যে মানে ওরা তোমার যে মেরিট এইটাকে কাউন্টে না করে ওরা তোমার ওভারঅল হলিস্টিক প্রোফাইলটা দেখবে, এন্ড দেখবে যে তুমি কলেজে ফিট ইন কিনা, তুমি কলেজে পড়ার যোগ্যতা রাখো কিনা। যদি যোগ্যতা রাখো, দেন তারা দেখবে তোমার ফ্যামিলি কতটুকু পে করতে পারে। সো
সো ব্যাপারটা হচ্ছে এমন যে আমার বাবা যদি লাখ লাখ টাকা কামাইতো, তাহলে আমি সোয়ার্থমোরে যদি চান্স পাইতাম, আমার সোয়ার্থমোরে ফুল রেট থাকতো না, তখন দেখা যেত সোয়ার্থমোরে গেলেও আমার 60-70 লাখ টাকাই পে করতে হচ্ছে, যেটা হচ্ছে ওদের ফি। ব্যাপারটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এড কাইন্ড অফ যে, কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষেত্রে কলেজগুলো থেকে নিড অ্যাওয়ার, মানে তোমার যখন অ্যাপ্লিকেশনটা থাকবে, ওই যে বললাম যে আমেরিকান কলেজগুলো আমাদেরকে ক্যাশ কাউজ হিসেবে দেখে। সো রিগার্ডলেস তুমি পে করো কি না করো, তুমি কতটুকু পে করতেছো, তোমার প্রোফাইলের পাশে দেওয়া থাকবে, মেনশন করা থাকবে যে এই অ্যাপ্লিকেন্ট কিন্তু ওর কিন্তু ফাইন্যান্সিয়াল নিড আছে, ওকে ফুল রাইট দেওয়া লাগবে। সো তারপরে এগুলো দিয়ে দেখেন যে ওকে তাও না জানে নাকি, তখন মানে ফর এক্সাম্পল একটা সোয়ার্থমোরের যদি অ্যাকসেপ্টেন্স রেট থাকে এই বছর ছিল 7.4%, ইন্টারন্যাশনালদের জন্য যারা মানে এরকম নিড বেশি, এটা কিন্তু 0.1%-এরও কম নেমেছে। যেমন হচ্ছে পুরো বাংলাদেশ থেকে এখন কিন্তু সোয়ার্থমোরে আমি একা, ঠিক আছে, মানে আমি কোনো ব্র্যাক করছি না, মানে আমি জাস্ট কম্পিটিশনটা বুঝাচ্ছি যে মানে কতটা টাফ এটা ইট পাওয়াটা, ঠিক আছে। সো আমি লাস্ট 3 বছরও দেখি নাই যে বাংলাদেশ থেকে কাউকে সোয়ার্থমোরে যেতে, আমি খুঁজে পাইনি কাউকে। যে কয়েকজনকে আমি পাইছি তারা হচ্ছে তোমার মানে আমেরিকান বাংলাদেশি, ওইখান থেকে পড়ালেখা করছে, ওইখানের সিটিজেন, ডুয়াল সিটিজেন হতে পারে। সো ব্যাপারটা হচ্ছে এইটাই যে এটা হচ্ছে একাডেমিক স্কলারশিপ না, এটা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল এড। আর কিছু কিছু কলেজ আছে যারা হচ্ছে একাডেমিক স্কলারশিপ প্রোভাইড করে, তো এগুলোর মধ্যে বেশিরভাগ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিস বা প্রাইভেট ইউনিভার্সিটি না, ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি, হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি গুলা, পাবলিক ইউনিভার্সিটি গুলো ওদের ওয়েবসাইটেই বলে দেয় যদি তোমার এসএটি স্কোর এত থেকে এত থাকে, তাহলে তুমি এতখানি স্কলারশিপ পাবা, এই রেঞ্জে থাকলে অতখানি পাবা, ওই রেঞ্জে থাকলে এতখানি পাবা, ঠিক আছে। সো এটা হচ্ছে যেমন ওয়াবাশ কলেজে এরকম কিছু, আবার প্রাইভেটও থাকে, ওয়াবাশ কলেজে থাকে এরকম, ঠিক আছে। তোমার যদি জিপিএ এত থেকে এত রেঞ্জে থাকে, তুমি এতটুকু মেরিট স্কলারশিপ পাবা, এগুলোকে মেরিট স্কলারশিপ বলা হয়, বুঝতে পারছো। আরো বিভিন্ন ক্যাটাগরির স্কলারশিপ আছে, বাট যখন একদম টপ গুলোতে যাবা, ওরা এইসব স্কলারশিপে বিশ্বাস করে না, কজ এটা হচ্ছে তুমি কাইন্ড অফ তুমি মানে ডিসক্রিমিনেট করতেছো, কজ তোমার একাডেমিক ছাড়া তো তোমার আরো ফ্যাক্টর থাকতে পারে তোমার লাইফে এক্সেল করার। তো তখন হচ্ছে ওরা এটাকে মানে তোমাকে যাতে তুমি কোনো ধরনের ডিসক্রিমিনেটেড না হও, ওরা এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল এড, যে ওরা ওভারঅল হলিস্টিক ভাবে প্রোফাইল দেখবে, এন্ড যদি তাদেরকে মনে হয় যে হ্যাঁ তুমি কলেজে এসে থ্রাইভ করতে পারবা, তাহলে রিগার্ডলেস তোমার একাডেমিক তোমার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারা তোমাকে নিবে, এন্ড যতটুকু টাকা তুমি প্রোভাইড করতে পারবা ওরা কিন্তু এটা আবার ডিডাক্ট করবে। এমন না যে তুমি মুখে বললা যে আমি 10 টাকা দিব, বাকি টাকা দিয়ে দাও, ওরা এটা বিশ্বাস করে তোমাকে নিয়ে নিবে না। ওরা ট্যাক্স রিটার্ন দেয়, ওরা ট্যাক্স রিটার্ন পেপার চাবে, সবকিছু ওরা নিজেরা অ্যানালাইসিস করবে, দেন তুমি বলো আর না বলো, ওরা নিজেরা ভাববে যে তোমার এই ঠিক আছে ট্যাক্স রিটার্ন পেপার দেখছি, তোমার ফ্যামিলির কয়েকজন মেম্বার দেখছি, তোমাদের কত খরচ হচ্ছে দেখছি, দেন ওরা বলবে তোমাকে কত টাকা দিতে পারো। সো এটা হচ্ছে ফ্যাক্ট যে আমার প্রথম যেই ইএফসি ছিল, এটা হচ্ছে মানে ফুল রাইট আমার, কিন্তু আমি আমার মানে যে তোমার সিএসএস প্রোফাইল বলা হয়, ফাইন্যান্সিয়াল এডের অ্যাপ্লিকেশন করার যে এইটাকে পোর্টালটা, তো এখানে হচ্ছে আমি দিছিলাম হচ্ছে আমি $2000 পে করতে পারবো, বুঝতে পারছো, এর বেশি আমি পে করতে পারবো না। সো ওরা ট্যাক্স রিটার্ন পেপার চায়, তো ট্যাক্স রিটার্ন পেপার চাওয়ার পর আমি এটা দিই, তো ওরা তারপর বলে যে না আমাদের মনে হচ্ছে তুমি 2000 না, তুমি $4737 দিতে পারবে, তুমি এটা দিবা। তখন আমি বলি যে আপনারা যে ট্যাক্স রিটার্ন পেপার দেখছেন এটা হচ্ছে 2019 সালে, তখন হচ্ছে আব্বুর ইনকাম ভালো ছিল, কোভিড এর কারণে এটা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন কোনোভাবেই আমার পক্ষে $4700 দেওয়া সম্ভব না, আমি 2000ই দিতে পারবো। তখন তারা বলে যে ঠিক আছে তাহলে নতুন ইয়ারের ট্যাক্স রিটার্ন পেপার আবার দাও। তখন আমাকে 2020 সালের ট্যাক্স রিটার্ন পেপার ওদেরকে দিতে হয়, প্রমাণ করার জন্য যে হ্যাঁ আসলে আমার আব্বুর ইনকাম নেমে গেছে। তখন তারা বলে ঠিক আছে না 2000 না, তুমি অ্যাটলিস্ট $2317 দিতে পারবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি এটা দিতে পারবো। এইটা হচ্ছে ফ্যাক্ট যে আউট অফ 75,000 বাকি পুরোটা ওরা পে করে দেয়। এটার মধ্যে হেলথ ইন্স্যুরেন্স ইনক্লুডেড, এটা হচ্ছে ওদের কাছ থেকে আসে 2000 এর যে প্রিমিয়াম হেলথ ইন্স্যুরেন্স, পুরোটা সোয়ার্থমোর কভার করে দেয়। তারপর তোমার যেই বই টই কেনার খরচ ওইটাও সোয়ার্থমোর থেকে দেওয়া হয়, লিভিং কস্ট ডরমের খরচ সবকিছু সোয়ার্থমোর থেকে দেওয়া হয়। আমার জাস্ট পুরো ইয়ারের খরচটা হচ্ছে $2317। এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে এটা হচ্ছে আমার ফলের বিল একটা, আর একটা হচ্ছে স্প্রিং এর বিল। ও তার মানে তুমি যেটা বেসিক্যালি পাইছো যেটা ফাইনান্সিয়াল এইড বলে, মানে এখানে তোমার ওভারঅল যত খরচ লাইক তোমার টিউশন ফি, তোমার লিভিং কস্ট, জিনিসপাতি কেনাকাটা সবকিছু তারাই প্রোভাইড করবে, জাস্ট তোমার পক্ষে যেটা পসিবল, যেটা ওরা রাজি হয়েছে যে সাজিদ কামাল এতটুকু দিতে পারবে, সেটা তোমাকে দিতে হবে। এটা আমাকে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ। হচ্ছে যেমন আমার যদি মানে আমার আপব্রিঙ্গিং যদি আরো কম থাকতো, ওরা কিন্তু আরো বাড়াই দিত। আমার একটা ফ্রেন্ড আছে লিটারালি, ওকে ওর ওর হচ্ছে তোমার ফি হচ্ছে $500, বুঝতে পারছো। সো এটাকে 2 দিয়ে ভাগ দাও, তার মানে পার সেমিস্টার খরচ হচ্ছে $250 হচ্ছে নেপাল থেকে। সো এরকমই আর কি, মানে ইনকাম যত কম থাকবে, সো আমি বলতেছি যে তোমার যত ফাইন্যান্সিয়াল অবস্থা যত খারাপ থাকবে, চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আরো কঠিন হবে, কিন্তু যদি তুমি চান্স পাও তাহলে তোমার বাকিটা খরচ ওইটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো লিটারালি ইট মিন্স যে আগে চান্স মানে পাইতে একদিকে তোমার ক্যাপাবিলিটি চান্স পাওয়ার, যদি তুমি এটা এনশিওর করতে পারো যে হ্যাঁ আমি চান্স পাই গেছি, ইউনিভার্সিটি ইজ অ্যাকসেপ্টিং মি, দেন ভাই তোমার কি লাগবে আমরা তোমাকে দিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ। দিস ইজ অ্যামেজিং। সো আজকে আমরা তাহলে এখানে শেষ করি সাদিদ, অনেক বড় হয়ে গেছে, বেশি বড় ভিডিও হলে মানুষ দেখে না,
তখন রেন্টেশন রেট আচ্ছা। কমে যায়। সো তুমি একটু রিকোয়েস্ট করো আমার অডিয়েন্সকে যে ভিডিওটা যেন দেখে, লাইক দেয় যেন একটু। Hi guys, please do watch this video. Farhan is really a good friend of mine. আমার খুবই ভালো বন্ধু। So ওর সাবস্ক্রাইবার ওর চ্যানেল সাবস্ক্রাইব করো, তারপর হচ্ছে বেল বাটনে ক্লিক করো, তাহলে যাতে নতুন নতুন ভিডিওগুলো আসে তাড়াতাড়ি দেখতে পারো। So আর ফারহান আর কি জানি শিখাই দিছিলা বলতে? আর কি কি বলতে হবে বলো? আমি তোকে শিখাই দেইনি, তুমি নিজে নিজে বলছো, এভাবে বলবা না। এখন না, তুমি আসছো আমার চ্যানেলে, তোমার ফেস দেখে আমার চ্যানেল এমনি ভিউ বেড়ে যাবে, আমি জানি। কি বলতেছো? তাছাড়া আমি তোমার ফেস অ্যানাউন্স দেখে করছি, আমার ফেস আমি অ্যানাউন্স করছিলাম যে এরকম আমি ভিডিও বানাবো। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে মোস্টলি আমরা মানে কাইন্ড অফ খুব স্পেসিফিক কিছু ছিল না, বাট আমরা সবকিছু নিয়ে ওভার কথা বলছি। সো নেক্সট দিন যে আমরা সাজিদ কামালকে আমরা নিয়ে আসবো, টাইম দিত তো নাকি? হ্যাঁ শিওর। হ্যাঁ, যাক, ওকে তো সবার সামনে বলে ফেলছো শিওর, সো পিচ করার কোনো উপায় নেই। আচ্ছা, সো নেক্সট দিন আমরা একদম যে স্পেসিফিক যে স্টেপ বাই স্টেপ কাজগুলো, যে কমনে ফিল আপ করা, সিএসএস প্রোফাইল, এগুলোতে কমন মিস্টেকস কি করে থাকে, কি 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 করা উচিত, দেন ইউনিভার্সিটির সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয়, ইমেল করতে হয় কিভাবে, কিভাবে প্রফেসরদের সাথে কানেক্ট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো নেক্সট দিন। ও প্লাস লেটার অফ Sure. রেকমেন্ডেশনস, দেন কিভাবে ট্রান্সক্রিপ্ট গুলো সাবমিট করবো, মানে এগুলো নিয়ে একটা একদিনে বা এক ভিডিওতে সবকিছু তো আসলে হয় না, বাট স্টিল একটা মানে ইনিশিয়াল আইডিয়া যেটা দিয়ে অ্যাটলিস্ট স্টার্ট করতে পারবে একজন স্টুডেন্ট, রাইট? সো ততদিন পর্যন্ত তুমি Sure. বেঁচে থাকো, এটাই দোয়া করি, না হলে আবার আমার ভিডিও করার লোক থাকবে না। Sure. আচ্ছা, বেঁচে থাকবো আমি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে সো মাচ ফর হ্যাভিং থ্যাংক ইউ মি। সো মাচ ফর স্টেইং উইথ মি অ্যান্ড গিভিং মি দিস টাইম। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এখানে শেষ Take care. করছি, আল্লাহ হাফিজ।